আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছি। একদম মেইন কথায় চলে আসতেছে, একদম মেইন পয়েন্টে। সেটা হচ্ছে জিএসটি লাস্ট হোপ। এই কোর্সে আপনি আমাকে ভরসা করে ভর্তি হয়েছেন। আসলে ভরসা আমার উপর না, ভরসা আল্লাহর উপর। ওকে, আপনার জাস্ট একটা কাজ করতে হবে, পড়াটা রেগুলার মেনটেন করতে হবে। পড়ার টেবিল থেকে ওঠা যাবে না, বাইরের কথায় কান দেওয়া যাবে না, সিম্পল কথা। আচ্ছা, কেমিস্ট্রি, কেমিস্ট্রির কথায় যদি আসি ভাইয়া, কেমিস্ট্রি খুবই সহজ প্রশ্ন হবে। জিএসটিতে কিন্তু আপনার ওই যে বইয়ের ভিতরে লাইন থেকে প্রশ্ন আসে না। জিএসটি হচ্ছে স্মার্ট প্রিপারেশনের জায়গা, অ্যান্ড স্মার্টলি ডিল করতে হবে প্রশ্নগুলোকে। কথা বোঝা গেছে কিনা? স্মার্টলি ডিল করতে হবে। সো আমরা স্মার্টলি যাতে আপনি অ্যান্সার করতে পারেন সব কিছু, ওইগুলো নিয়ে আলোচনা করব। কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে না আসবে সব কিছু আপনি ক্লাস করলেই বুঝবেন। আপনার কাজ হচ্ছে ক্লাসটাকে 1.5x স্পিডে দিবেন, দিয়ে ক্লাসটাকে যত আর্লি পসিবল শেষ করবেন। আমিও চেষ্টা করব যে এই ক্লাসটা যাতে খুব বেশি লম্বা না হয়ে যায়। যদি আপনি লম্বা ক্লাস করেন ভাই, ক্লাসেই যদি করেন তাহলে আপনি পড়বেন কখন, রাইট? সো আমি যা পড়াবো, যতটুকু পড়াবো, যেমনে পড়াবো, আপনি এর বাইরে আর কিছু পড়বেন না। আপনার কাজ হচ্ছে এটা। আমি আমি আপনাকে বলতেছি, আমি যা পড়াবো আপনি অতটুকুই পড়বেন। ওইটা রিস্ক আমার, আপনার না। কথা বোঝা গেছে কিনা? তো আসেন আমরা বিসমিল্লাহ বলে শুরু করে দিই। ওকে, তাহলে আমি একটা মিনিট একটু এসিটা ছেড়ে নিচ্ছি। একটা সেকেন্ড, হ্যাঁ। ওকে ফাইন, ঠিক আছে। আসেন, প্রথম কথা হচ্ছে আমি চাইছিলাম ক্লাসটাকে লাইভে নিতে, বাট পরে ভাবলাম যে আসলে লাইভে আপনাকে আটকায় রাখার কোনো মানে হয় না। আপনার কাজ হচ্ছে টাইম মতো ক্লাসটা শেষ করে ফেলা, দ্যাটস ইট, আর কোনো কাজ নাই। আসেন, আমরা যদি একদম প্রথমে ভ্যালুগত দিক দিয়ে চিন্তা করি, ভ্যালু থেকে নর্মালি প্রশ্ন আসে না, বাট যদি আসে তাহলে কোন ভ্যালুগুলো আসতে পারে আমি একসাথে সব কিছু রেডি করে দিছি, আপনি জাস্ট একটু দেখবেন। ইলেকট্রনের চার্জ আপনি জানেন -1.6 × 10⁻¹৯ কুলম্ব। আর যদি ইএসইউ এককে জিজ্ঞাসা করে 4.8 × 10⁻−10 ইএসইউ, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। আর ইলেকট্রনের চার্জ কি হয়, প্রকৃতিটা কি বলেন তো? নেগেটিভ প্রকৃতির, আমরা জানি, রাইট? প্রোটনের চার্জ কি? সেম, জাস্ট পজিটিভ হয়ে যাবে। প্রোটনের চার্জ কি? সেম বাট পজিটিভ হয়ে যাবে। আর নিউট্রন কি? চার্জ নিরপেক্ষ। ডান ডান। এবার আসেন, প্রোটনের ভর, এখান থেকে প্রশ্ন আসতে পারে ভাই। ওকে, মানে যদি একটু প্যাটার্নের বাইরে থেকে প্রশ্ন হয় তাহলে এই জায়গা থেকে প্রশ্ন আসবে। প্রোটনের ভর কত? 1.67 × 10⁻24 গ্রাম 27 কেজি। 24 হইলে গ্রাম, 27 হইলে কেজি। নিউট্রনের ভর কত? প্রোটন থেকে সামান্য বেশি, 1.675। ওইটা 1.673 ছিল, এটা 1.675। 10⁻24 গ্রাম, 27 হইলে কেজি। ডান ডান। আবার ইলেকট্রনের ভর কত? 9.1 10⁻28 গ্রাম আর 31 কেজি। বোঝা গেছে? ওকে, এবার আলোর বেগ 3.8 3 × 10⁻8 আর 3 × 10⁻10, মানে 10 হইলে কি হয়? সেন্টিমিটার পার সেকেন্ডে হয়। ওকে, আচ্ছা, প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 10⁻34 জুল সেকেন্ড আর 27 আর্ক সেকেন্ড। 27 হইলে আর্ক সেকেন্ড হবে, আর 34 হইলে জুল সেকেন্ড। বোঝা গেছে? ওকে, এবার এটা কত? 1.097, মানে এটা রিডবার্গ ধ্রুবকের ভ্যালু 109.678 সেন্টিমিটার ইনভার্স 1। আমরা এটা দিয়ে আসলে মূলত করি। আর এটা কি? 1.09 10⁻7 মিটার ইনভার্স 1। ওকে ডান, এটা আমরা জানি। সো ভ্যালু, এই ভ্যালুগুলো ছাড়া বাইরের কোনো ভ্যালু আসবে না। ওকে, আসেন এরপর এই জায়গাটাতে কয়েকটি স্টার দিয়ে রাখেন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক জিএসটিতে আসার জন্য। জিএসটিতে আসার জন্য এটা সুপার ইম্পর্টেন্ট টপিক। একবার করে ভ্যালুগুলো একটু দেখে যাবেন। আলফা পার্টিকেল মানে কি? 4 হিলিয়াম 2+। ওকে, বিটা পার্টিকেল মানে কি? 0 - 1 বিটা। গামা মানে 0 গামা। নিউট্রন মানে 10 নিউট্রন, আমরা জানি। প্রোটন মানে 1 হাইড্রোজেন 1 প্রোটন। পজিট্রন মানে 0 + 1 ইলেকট্রন। এটার প্রশ্নগুলো কিভাবে আসবে আমরা ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। খুব মনোযোগ দিয়েন, ভালো করে তাকাবেন, আমি একটু সব সুন্দর করে বুঝাই দিচ্ছি। তাহলে কয়েকটা স্টার দিয়ে রাখেন। জিএসটিতে এই টপিকটা থেকে প্রশ্ন আসবেই। সিম্পল কথা, আমি যদি বুঝাই আপনাকে যে ভাই, যদি আমার কাছে এক্স থাকে, এখান থেকে যদি আলফা বের হয়ে যায় তাহলে এ থেকে কত কমবে? এ থেকে 4 কমবে। আর জেড থেকে কত কমবে? জেড থেকে 2 কমবে। কেন? আলফা মানে 4 2, রাইট? তাহলে এই যে উপরের যে মাস নাম্বার থেকে 4 কমে, আর এই যে অ্যাটমিক নাম্বার থেকে কত কমবে? 2 কমবে। এইবার সুপার ইম্পর্টেন্ট জিনিস, যদি ভাইয়া বিটা ইমিশন হয়, বিটা ইমিশন হইলে উপর থেকে কিছুই কমে না। উপর থেকে কি হবে না? কিছুই কমবে না। এ কি থাকবে? এই থাকবে। বাট নিচে যে প্রোটন নাম্বার 1 বেশি হয়ে যায়। ওকে ওকে,
এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে বিটা পজিটিভ। বিটা পজিটিভ বলতে আমরা কি বোঝাই? বিটা পজিটিভ বলতে আমরা বোঝাই পজিট্রন, এটাকে বলা হয় পজিট্রন। পজিট্রনে কি হয় দেখেন, এই আছে আর প্রোটন নাম্বার কি হয়ে গেছে, 1 কমে গেছে। সো এইটা চুয়েটা আসছিল একবার, এটা একটু ইম্পর্টেন্ট, মানে একটু মনে রাখেন। আর গামাতে কোনো চেঞ্জ হয় না, গামাতে কি হয় না, কোনো চেঞ্জ হয় না, এজেডই থাকে। ফাইন, আসেন তাহলে প্রশ্নগুলো সলভ করে ফেলেন তাড়াতাড়ি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট, তাড়াতাড়ি। কোন প্রক্রিয়ায় থোরিয়াম থেকে এই যে পিএ তৈরি হয়? দেখেন এটা 234 আছে, 90টা কি হয়ে গেছে, 90টা হয়ে গেছে 91। তাহলে বাড়ছে না কমছে? নিচেরটা 1 বাড়ছে, তার মানে বিটা ইমিশন শেষ পড়ালেখা। ওকে, এটা ঢাকা ভার্সিটির 16-17তে খুব সম্ভবত আসছিল। এবার আসেন, তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াসে নিউট্রন ভাঙলে কোন রশ্মি নির্গত হয়? নিউট্রন ভাঙলে ভাইয়া বিটা রশ্মি নির্গত হয়। তারপরে আসেন, ওকে এবার একটু ভালো করে তাকান, সেম ভালো করে তাকাবেন, এই প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন। 14-14ই আছে, খেয়াল করেন, 8টা কি হয়ে গেছে, 7 হয়ে গেছে। এইবার হচ্ছে পড়ালেখা, মানে এটা চুয়েটা আসছিল এই প্রশ্নটা। 14-14ই আছে, 8 কি হয়ে গেছে, 7 হয়ে গেছে। তার মানে প্রোটন নাম্বার একটা কমে গেছে, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের পজিট্রন ইমিশন। ওকে, মানুষ ভুলবশত তাড়াহুড়া করে বিটা ইমিশন দিয়ে দেয়, না ভাইয়া বিটা ইমিশন হবে না, 8 থেকে 7 হয়েছে, তাহলে কি হবে, পজিট্রন ইমিশন। ওকে, আর আলফা নির্গত আমরা সবাই জানি, রাইট। এরপরে কোয়ান্টাম সংখ্যা, অরবিট, অরবিটাল। ভাইয়া 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 দেখেন, এই টপিক 100 ঘন্টা ধরে যদি পড়াইতে হয় তাইলে তো হবে না, হবে না। একটা জিনিসই আপনার জানতে হবে, বারবার একই প্যাটার্নের প্রশ্ন আসে, আমরা সবগুলো সলভ করব। যে ভাইয়া আপনি কি জানেন, এন তো এনই, এল কি হবে 0 থেকে n-1 পর্যন্ত ভাইয়া, আর এম কি হবে প্রত্যেকটা এল এর জন্য -l থেকে -l 0 + l, এরকম না, এরকম আমরা জানি কিনা। আর এস কি হবে অলওয়েজ ±½ জানেন আপনি। ওকে, এবার এল এর ভ্যালু আমরা জানি, যদি ভাইয়া 0 1 2 3, 0 হইলে কি হয় এটা এস, 1 হইলে পি, 2 হইলে ডি, 3 হইলে এফ, এতটুকু আমরা জানি। আপনি সবসময় কিভাবে হিসাব করবেন, সংখ্যা রেখা দিয়ে হিসাব করবেন। কিরকম, যে ভাইয়া লেটস সে এটা পিএক্স, পিওয়াই, পিজেড, মানে এই যে আমাদের পি এর যে 3টা বক্স, হ্যাঁ পি এর 3টা বক্স, আপনি কি করবেন -1 0 +1 এভাবে চিন্তা করবেন। বা যদি ডি হয়, আপনার কোনো কাজ নাই, আপনি সবসময় অলওয়েজ কি করবেন, সংখ্যা রেখাকে ফলো করবেন, -2 -1 0 +1 +2 এইভাবে চিন্তা করবেন, তাহলে পলির বর্জন নীতিটাও আপনার সলভ হয়ে যাবে। ক্লিয়ার কিনা? আমরা একটু পরে স্পেসিফিক প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন ঢাকা ভার্সিটির প্রশ্ন, ঢাকা ভার্সিটি কি আসছে, স্ক্যান্ডিয়ামের 3d1 ইলেকট্রনটির কোয়ান্টাম সংখ্যা 3d1। দেখেন 3d1, তাহলে n এর ভ্যালু কত, n এর ভ্যালু হচ্ছে 3, ডির জন্য l এর ভ্যালু কত 0 1 2, আর এটা একদম প্রথম ইলেকট্রনটা, তাই না, তাহলে -2, এটা একদম প্রথম ইলেকট্রনটা। দেখেন ডিতে কি 5টা বক্স না 5টা বক্স, তাহলে এটা হচ্ছে একদম প্রথম ইলেকট্রনটা, তার মানে এটা হচ্ছে -2, তাহলে m এর ভ্যালু কত, m এর ভ্যালু হচ্ছে -2, আর এস এর ভ্যালু কত, এটা প্রথম স্পিনে আছে, তার মানে +½ এরকম স্পিন হইলে +½ হয়, আর উল্টা স্পিন হইলে -½ হয়, এতটুকু আমরা জানি। তাহলে আসেন আমরা বিসমিল্লাহ বলে বলি 3 2 -2। এখন কথা আসে, দেখেন ভাইয়া এটা কিন্তু আমরা বলছি সংখ্যা রেখা ফলো করতে, এটা কি ফিক্স কোনো কিছু? উত্তর হচ্ছে না, এটা ফিক্স না, রাইট। এটা কি ফিক্স কোনো কিছু না, এটা ফিক্স না। তাহলে 3 2 আগে একটু মিলান, 3 1 বাদ, 3 1 বাদ, 3 0 বাদ, তার মানে অ্যান্সার প্রথমটা। ভাইয়া এটা তো 0, এটা তো -2 বলছেন আপনি, আমি তো বলছি যে যদি আপনার কাছে না দেওয়া থাকে আপনি ধরে নেবেন -2, আর ওরা তো এইখানে মানে এটা তো ফিক্স কোনো কিছু না, আপনি জানেন, রাইট। সো একটু দেখে আপনি অ্যান্সারটা বলে দিতে পারবেন। ওকে, আসেন পরেরটা, কোন উপশক্তি স্তরটি সম্ভব না? এটা খুবই রেগুলার প্রশ্ন, যে ভাইয়া 2D সম্ভব না। উত্তেজিত হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা, ভালো করে তাকায়েন, উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা n = 4, l = 1, তার মানে 4p। অরবিটালটি কি, তার মানে এটা কি হবে 4p, p অরবিটাল, বুঝে গেছে? ওকে, তারপরে আসেন এল এর মান। আচ্ছা একটু খেয়াল করেন, আমরা জানি এস মানে গোলাকার, পি মানে ডাম্বেল আকার, ডি মানে ডাবল ডাম্বেল, আর এফ হচ্ছে জটিল, সো প্যারা নাই। 26 আণবিক সংখ্যা বিশিষ্ট একটি মৌলের এম শেলে ইলেকট্রনের সংখ্যা, 26 আণবিক সংখ্যা বিশিষ্ট মানে কি, এটা আয়রনের কথা বলছে, আয়রনের কথা মানে কি, এম এর কথা বলছে, এম এর কথা বলছে। তাহলে আমরা যদি এল এর কথা, যে আয়রনকে ধরি, আয়রন 26, তার মানে এটা কি হয় 4s2 3d6, 4s2 3d6, রাইট। আয়রন মানে 4s2 3d6, 3d-তে কি কি আছে, 3s2 3p6, তাহলে দেখেন তো 2 6 8 6 14, তাহলে তৃতীয় শক্তি স্তর, মানে এম মানে কি, এম মানে হচ্ছে তৃতীয় শক্তি স্তর ভাইয়া, এম মানে কি, এম মানে তৃতীয় শক্তি স্তর, তাই না। এম শেল, কে প্রথম,
এল দ্বিতীয়, এম হচ্ছে থার্ড। তাহলে থার্ড শেলে কয়টা ইলেকট্রন আছে, মানে থার্ড শেলে টোটাল 14টা ইলেকট্রন আছে। ওকে ওকে, ভালো প্রশ্ন সলভ করতে হবে, হ্যাঁ, উল্টাপাল্টা প্রশ্ন সলভ করে লাভ নেই। 2p অরবিটালের জন্য এন এল এম এর মান বলো। 2p অরবিটালের জন্য ভাই 2p অরবিটাল 2 আর এটা হচ্ছে p, তাহলে 2 মানে n ইকুয়াল 2, l ইকুয়াল কত 0 1, আর m এর ভ্যালু কত হবে, m এর ভ্যালু শিওর না আপনি। এবার খেয়াল করেন, মানে -1 হইতে পারে, 0 হইতে পারে, 1 হইতে পারে, খেয়াল করেন এখানে কি 2px বা 2py বা 2pz বলছে, বলে নাই। 2px 2py 2pz বলছে, বলে নাই। তার মানে প্রশ্নটার ভিতরে গ্যাঞ্জাম আছে। এখানে নির্দিষ্ট করে আপনাকে 2px 2py 2pz বলে দেয় নাই, পুরো 2p নিয়ে কাজ করতে বলছে। তার মানে কি -1 0 +1, তাহলে 2 1 -1 0 +1, 2 1 -1 0 +1, বুঝা গেছে? 2 1 0 2 1 0 এটা হবে না, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা অ্যান্সার করে না। এখানে 2px yz বলে নাই, রাইট? সো আপনাকে এই পুরোটাই দাগাইতে হবে। এরপর আসেন, এইগুলো আমরা জানি কোনটি একটি ইলেকট্রনের জন্য সম্ভব নয়। কিরকম দেখেন, 2 এর ভিতরে কি 1 থাকতে পারে, পারে। 1 এর ভিতরে 0 থাকতে পারে, 3 এর ভিতরে 1 থাকতে পারে, পারে। বাট 1 এর ভিতরে কি 2 থাকতে পারে, পারে না। কেন? 1 এর ভিতরে কি থাকবে, -1 0 +1, তার মানে 1 এর ভিতরে কি 2 থাকতে পারবে, পারবে না। তার মানে এটা সম্ভব নয়, এটাই অ্যান্সার। বুঝা গেছে? পড়ালেখা সহজ। কোন অরবিটালটি অসম্ভব, যে জিএসটি প্রশ্ন একটু আগে করাইছি না, কোনটা অসম্ভব কেন করাইছি ভাইয়া, আসে জিএসটিতে আসছে। কোনটা অসম্ভব বলো, কোনটা অসম্ভব ভাইয়া, 3f অসম্ভব। তারপরে এই পার্টের প্রশ্ন শেষ। ওকে, এই যে দেখো জিএসটিতে আসছে অ্যালুমিনিয়ামের 3p1, 3p1 মানে কি ভাইয়া, 3p1, তাহলে 3p মানে কি, এল এর ভ্যালু হচ্ছে 1, আর 3p1 মানে কি ভাইয়া, px এর কথা বলছে, তাই না? প্রথমটা খেয়াল করেন, প্রথমটার কথা বলছে। আমি আপনারা কি বলছি, কিছু দেওয়া না থাকলে কি ধরে নিতে, -1 0 +1। এখন এই জায়গায় তো আপনারা বলেই দিছে, তাহলে আপনি অ্যাটলিস্ট একটুক মিলাবেন, একটুক মিলাবেন। আমাদের হিসাবে মনে করেন আমরা অপশন দেখি নাই, অপশন দেখি নাই, তাহলে আমাদের হিসাবে আপনারা কি শিখাইছি, n = 3, l = 1, আর কি বলেন, m = কত হবে, -1। তাহলে আমার এনাম ভাই আপনাদের শিখাইছে এইটা। এবার আপনি অপশন চেক করেন, অপশন চেক করেন 2 1 0 2, এই ভাই দেখো প্রথমটা এই যে দুইটা মিলে যাবে, কেন ভাই পরেরটা কেন মিলে না, এটা তো ফিক্স না। এই খেয়াল করছেন, এটা কি ফিক্স ভাই, এটা ফিক্স না। ওকে, সো হয়ে যাবে, বোঝা গেছে? ওকে, আসেন তারপরে কোন কোয়ান্টাম সংখ্যা এনএল সম্ভব নয়। সম্ভব নয় মানে কি, ওই যে দেখো 2 এর ভিতরে কি -3 সম্ভব না, 2 এর ভিতরে -2 -1 0 1 2, তার মানে সম্ভব না। তার মানে এটাই অ্যান্সার, শেষ। এই পার্টার করাচ্ছি না, কেমন, এই পার্টার করাচ্ছি না। তারপরে এই যে দেখো কোনটা অবাস্তব, এগুলো নিজে করবা। ওকে, এই যে এই টাইপের একটা প্রশ্ন দিয়ে দিলাম, এটা আপনি একটু করবেন। এন এল এম দ্বারা কি বোঝায়, এন এল এম দ্বারা, এই যে এল দ্বারা মাথায় রাখবেন আকৃতি বোঝায়, বুঝছেন? এল দ্বারা কি বোঝায়, আকৃতি, আকৃতি। আর এন দ্বারা কি বোঝায় জানেন, আকার বোঝায়। এটা কিন্তু আলাদা প্রশ্ন, হ্যাঁ। আর এম তো বুঝেন ত্রিমাত্রিক, মানে 3D জিনিসটা বোঝায়, 3D জিনিসটা বোঝায়। তাহলে এটা একটু দেখেন কোনটা আছে, আকৃতি প্রোটনের, না 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 না, এটা না, এটা অ্যান্সার। আকার, আকৃতি, ত্রিমাত্রিক বিন্যাস, 3D। বোঝা গেছে? এটা একটা ভালো প্রশ্ন, কনসেপচুয়াল প্রশ্ন। তারপর আসেন, করো এটা, এটা নিজে করবা, এটা নিজে করবা। ওকে, এগুলো ইজি প্রশ্ন, মানে একই প্রশ্ন আর কি। ওকে, ইলেকট্রন বিন্যাসের নীতি। ভাইয়া এই জায়গাটা একটু ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট বলবো এই কারণেই যে হচ্ছে গিয়ে আপনার মাঝে মাঝে এরকম টাইপের প্রশ্ন আসে। কি প্রশ্ন আসে, কোনটাতে আগে আমি একটু স্পিডের সাথে বলতেছি, কেউ মাইন্ড করেন না। কেন স্পিডের সাথে বলবো, আপনার এত সময় নাই, আপনি ক্লাস কম করেন ভাই, ক্লাস কম করেন, ক্লাসটা শেষ করেন, ক্লাসটা শেষ করে এইটাই বারবার রিভিশন দেন। আপনি রিভিশনে নিজের পড়ার সময় বাড়ান, তাইলেই হবে। ওকে, তাহলে ইলেকট্রন বিন্যাসের নীতি, তাহলে ইলেকট্রন বিন্যাসের নীতি, ইলেকট্রন বিন্যাসের নীতি মানে কি, আউটবাউন্ড নীতি, যার n + l এর ভ্যালু, n + l, এটাই তো এনার্জি, এটাই এনার্জির ভ্যালু, n + l। এই এনার্জির ভ্যালু যার কম, n এর ভ্যালু যার কম, ভ্যালু যার কম, সেখানে ইলেকট্রন আগে যাবে, শেষ। সেখানে ইলেকট্রন আগে যাবে, আমরা অলরেডি জানি। লেটস সে ভাইয়া 3D আর 4s, 4s এ কেন আগে যায় দেখেন, ওর n + l এর ভ্যালু কত বলেন, ওর n + l এর ভ্যালু কত, এটা 3, আর l d এর জন্য l এর ভ্যালু কত ভাইয়া, 2 5। আর এবার 4s এ আসেন, 4s n + l এর ভ্যালুতে আসেন, 4 + 0, তাই না? তাহলে কত হয়, 4। তাহলে n + l এর ভ্যালু যার কম, কোন জায়গায় কম, 4s এ কম, তাই 4s এ আগে যাবে, শেষ হয়েছে। ওকে ফাই ভাইয়া, তাহলে একটা কাজ করেন তো, আমাকে বলেন তো, এই যে 3p আর 4s, ওর n + l এর ভ্যালু কত, ওর n + l এর ভ্যালু হচ্ছে 3, আর l এর জন্য p এর ভ্যালু কত বলো তো, 1, তাহলে 4। আর এই জায়গায় কত, n + l এর ভ্যালু
4 যোগ 0 তার মানে 4। ওমা ভাইয়া তাহলে তো সেম এসে পড়ে। যদি সেম আসে এই যে সব পড়া একবার করে রিভিশন দিয়ে দিবেন, তাইলেই হবে, রাইট? সব পড়া একবার করে রিভিশন দিয়ে দিবেন। যদি ই এর ভ্যালু মানে এনার্জি মিলে যায়, এনার্জি মিললে কি হবে, যেখানে এন এর ভ্যালু কম, ঠিক আছে? এনার্জি মিললে এন এর ভ্যালু যেখানে কম সেখানে আগে যাবে। তাহলে কোন জায়গায় যাবে? এন এর ভ্যালু কি 3 আর এখানে 4, কোন জায়গায় কম? 3p তে কম, তাই 3p তে আগে যাবে। এটার নাম কি বলা হয়? আউফবাউ নীতি, বিল্ডিং আপ, রাইট? পড়ছিলাম না ছোটবেলায়? ওকে। এবার হুন্ডের নীতি মানে কি? হুন্ডের নীতি আমরা জানি সবাই আগে সেম স্পিনে বসে নিবে, তারপরে উল্টা স্পিনে বসবে, তাই না? সো আমরা ডিরেক্টলি পলির বর্জন নীতিতে চলে যাচ্ছি। পলির বর্জন নীতিটা ইম্পর্টেন্ট, কেন ইম্পর্টেন্ট বুঝাচ্ছি। আসেন তাহলে অক্সিজেন একটা উদাহরণ নেন। অক্সিজেন আসেন 1s2 2s2 2p x1 2p y1 2p z1, আরেকটা কি ভাই? 2p তো 4, ওকে 2p এরকম না দেখতে? হ্যাঁ ভাই এরকম, রাইট? এই যে এরকম দেখতে, কেমনে বুঝলাম? ওকে আসেন এই যে দেখো 1s2 2s2 চারটা হয়ে গেছে, আরো চারটা দরকার, তাহলে একটা 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 তারপরে এখানে একটা, বুঝা গেছে? ওকে। এবার তোমাকে আমি যদি জিজ্ঞাসা করি ভাইয়া, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি একটু আমাকে বলো, কি বলবা? যে এটা কয় নাম্বার ইলেকট্রন? এটা হচ্ছে ভাইয়া 5 নাম্বার ইলেকট্রন, রাইট? এটা কয় নাম্বার? 5 নাম্বার। এটা কয় নাম্বার বলো তো? এটা 8 নাম্বার না, এটা 6 নাম্বার। 5 6, এটা কয় নাম্বার? এটা হচ্ছে 8 নাম্বার, রাইট? মনে আছে? দেখো 5 6 7 এরপরে ঘুরে গেছে 8, তাই না? তাহলে এবার আমি যদি তোমাকে বলি ভাইয়া 5th ইলেকট্রনের জন্য, ভালো করে তাকাও, আমি তোমাকে বললাম 5th ইলেকট্রনের জন্য, 5th এর জন্য ভ্যালুগুলো কত? এন এর ভ্যালু এই যে পড়া কিন্তু শেষ, হ্যাঁ পড়া শেষ, পড়া শেষ। দেখো এটা 5th ইলেকট্রন, এটা 6th ইলেকট্রন, এটা হচ্ছে 8th ইলেকট্রন, ওকে? এবার আসো সবার জন্য দেখো 2 2 2, তার মানে এন এর ভ্যালু কিন্তু সবার জন্য 2, সবাই হচ্ছে 2p তে আছে, সবাই 2p তে আছে, তার মানে এন এর ভ্যালু সবার জন্য 1, ওকে? এবার আসো দেখো ভালো করে তাকাও, এস এর ভ্যালু দেখো তো 5 এর জন্য এটা এই স্পিনে আছে, তার মানে এটা প্লাস হাফ, প্লাস হাফ। 8 এর জন্য এটা উল্টা স্পিনে আছে, তাহলে এটা হচ্ছে মাইনাস হাফ। আর 6 এর জন্য এই স্পিন আছে, তার মানে এটা প্লাস হাফ। এবার দেখো প্রথম বক্সটাকে আমি তোমার কি শিখেছি বলো? প্রথম বক্সটাকে তোমার কি দিতে বলছি বলো? প্রথম বক্সটাকে আমি দিতে বলছি হচ্ছে -1 0 +1, তাই কি না? -1 0 +1 এরকম না, দিতে বলছি -1 0 +1। তাইলে 5 নাম্বারটার জন্য -1 এম এর ভ্যালু, 6 নাম্বারটার জন্য 0, আর 8 নাম্বারটার জন্য -1। ওরা কোন বক্সে আছে, তাই না? ওরা কোন বক্সে আছে? এবার আমাকে বলো, দেখো পলিবর্জন নীতি মানে কি? দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যা এট দ্য সেম টাইম সমান হবে না। তাহলে দেখো তো পলিবর্জন নীতিতে কি বলছিল, দেখো তো এই জায়গায় 5 আর 6 এর ভিতরে সব সেম, খালি এম আলাদা, খেয়াল করছো? আবার 5 আর 8 এর ভিতরে সব সেম, খালি এসটা আলাদা, খেয়াল করছো? 5 আর 8 এর ভিতরে সব সেম বাট এসটা আলাদা, বুঝা গেছে কিনা? পড়ালেখা এইটাই, ওকে? সো পলিবর্জন নীতি কি? এরা দুইটা ইলেকট্রনের চারটা কোয়ান্টাম সংখ্যার মান সেম হবে না, তিনটা হাইয়েস্ট তিনটা সেম হবে, 4 নাম্বারটা কখনোই সেম হবে না, ওকে? ওকে। এবার আসো এই জায়গায় সব লেখা আছে, এই যে আউফবাউ নীতি এখানে লেখা আছে, রাইট? ম্যাডিল্যাঙ্গের নীতি, ওই যে ম্যাডিল্যাঙ্গের নীতিটাই হচ্ছে আমরা বলি যে ওই n+l এর ভ্যালুটা, ওকে? ওইটাই ম্যাডিল্যাঙ্গের নীতি। পলিবর্জন নীতি আমরা দেখছি, হুন্ডের নীতিও আমরা দেখছি, ওকে? আসো তাহলে এই যে দেখো ডিও 17 18তে আসছে, কি আসছে? কোনটা পলিবর্জন নীতি আর হুন্ডের নীতি সমর্থন করে? বর্জন নীতি ও হুন্ডের নীতি সমর্থন করে। একটু ভালো করে চেক করবা, স্পিনগুলো দেখবা, তেলি বুঝবা। এই যে এটা দেখো সব জায়গায় একটা করে বসছে, দেখছো? সব জায়গায় কিন্তু একটা করে বসছে, সব জায়গায় একটা করে বসছে, এরপরে উল্টায় গেছে, এরপরে উল্টায় গেছে, তার মানে ডি নাম্বারটা কারেক্ট, ওকে? বাদ বাকিগুলো খেয়াল করো, হুট কইরা মাঝখানে এইটা, বাট এখানে দুইটা হয়ে গেছে, আবার সেম স্পিন, এটা হবে? হবে না। আবার এটা উল্টায় গেছে, এটা হবে? হবে না। আবার খেয়াল করো, এটা দুইটা সেম স্পিন, এটা কি হবে? না, হবে না। বুঝা গেছে কাহিনী? ওকে।
তারপর আসো কোন এই দেখো এটা হচ্ছে হুন্ডের প্রশ্ন, যে কোনটায় ইলেকট্রন আগে প্রবেশ করবে, কোনটা ইলেকট্রন আগে প্রবেশ করবে। আমি কিন্তু একটাও নর্মাল প্রশ্ন সলভ করাচ্ছি না, সবগুলো ঢাকা ভার্সিটিতে জিএসটিতে সাস্টে আসা প্রশ্ন, ঢাকা ভার্সিটি জিএসটি সাস্ট, এই তিনটা জায়গায় প্রশ্ন সলভ করলে আর কিচ্ছু লাগবে না। বুঝা গেছে? ওকে, তাহলে নিচের কোন অরবিটালে ইলেকট্রন আগে, ভাইয়া আর কোনটা সলভ করবো না? ভাই সলভ করবেন, প্র্যাকটিস করবেন, এটা দায়িত্ব আপনার, আমার না। আমি আপনাকে কি পুরা দুনিয়ার সব কিছু সলভ করাই দিব না, সলভ করার দায়িত্ব আপনার, প্র্যাকটিস করার দায়িত্ব আপনার। বাট আমি প্রত্যেকটা টপিক পড়াবো অ্যান্ড আমি আমার মতো করে আমি 50টা প্রশ্ন হয়, আমি আপনাকে 15টা করাই দিব, বাকি 35টা আপনার করতে হবে না, তাই না? আমার করতে হবে, আমার করাই দিলে হবে নাকি আপনার করতে হবে? আমি পরীক্ষা দিব না, আপনি পরীক্ষা দিবেন, তাই না? নিচের কোন অরবিটাল ইলেকট্রন আগে প্রবেশ করবে হিসাব করো। এটা কি 4 3 7, 4 3 7, এটা কত? 6 আর 1 7, এটা কত? 5 আর 2 7, এটা কত? 7 আর 0 7। সব জায়গা থেকে অ্যান্সার 7 আসতেছে, সব জায়গাতে অ্যান্সার 7 আসতেছে। তাহলে কি হবে? যার এন এর ভ্যালু কম, কার এন এর ভ্যালু কম? 4f এ। বুঝা গেছে কাহিনী? ঢাকা ভার্সিটিতে আসছে প্রশ্ন। সো তুমি কি প্রশ্নকে অপমান করতে পারবা? পারবা না। ওকে, সো এই যে এইগুলা তুমি করবা। কোবাল্ট এবং কোবাল্ট 2+ এর জন্য কোনটা সঠিক? দেখো, নাইট্রোজেন পরমাণুতে 3টা বিজোড় ইলেকট্রন বিদ্যমান, নিম্নের কোন সূত্র দ্বারা এটি প্রমাণিত হয়? মানে ওই যে সবাই সেম স্পিনে বসতেছে, তার মানে কি এটা হুন্ডের নীতি দ্বারা প্রযোজ্য হয়। তারপর আসো এইবার সুপার ইম্পর্টেন্ট, হ্যাঁ এবার সুপার ইম্পর্টেন্ট জিনিস, এই যে এটা মেডিকেলে আসছে, কি আসছে যে কোন নীতি বিভিন্ন মানে কি বলে কোন মৌলের উপকক্ষে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা জানার জন্য কোন নীতি ব্যবহার হয় না? প্ল্যাঙ্কের নীতি ব্যবহার হয় না, আউবাউ পলিবর্জ্য নীতি, হুন্ডের নীতি ব্যবহার হয় না কি হয় না? হয়। আচ্ছা, এবার খেয়াল করো, এখন মনে করো আমি একটা জিনিস তোমার পড়াইতে ভুলে গেলাম। কি পড়াইতে ভুলে গেছি? এরম ভাই আপনি পড়াইতে ভুলে গেছেন যে ভাই কি বলে প্রধান প্রধান কোয়ান্টাম সংখ্যা যদি n হয় তাহলে অরবিটাল হচ্ছে n স্কয়ার। অরবিটাল কি? অরবিটাল হচ্ছে n স্কয়ার, আর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n স্কয়ার। এর আপনি পড়াইতে ভুলে গেছেন। ভাই উপশক্তি স্তর যদি এল হয়, মানে সেকেন্ডারি কোয়ান্টাম সংখ্যা আর কি, যেটা ওকে, মানে 2 নাম্বার যেটা সহকারী কোয়ান্টাম সংখ্যা, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এটার ক্ষেত্রে কি হয়? অরবিটাল কি হয়? অরবিটাল হচ্ছে 2l + 1, আর ইলেকট্রন কি হবে? 2 × 2l + 1। আল্লাহ এনাম ভাই এটা পড়াইতে ভুলে গেছেন। এবার কি হবে? ও মা, এবার কি হবে বলো, বলো কি হবে? বুঝছো? ওকে, সো তোমাকে কি করতে হবে? তোমাকে এইগুলা কি আর আমার পড়ানোর জিনিস না, বাট তোমাকে পড়তে হবে। ওকে, যাই হোক, এবার আসো বোর ডি ব্রগলি প্ল্যাঙ্ক। বেশি পড়ার দরকার নেই, যা পড়বা জাস্ট অল্প পড়বা, বাট ভালো করে পড়বা। আচ্ছা, বোরের সূত্র কি আমরা জানি, এমভিআর ইকুয়াল কি? এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ ভাই, মাথায় রাখলাম। তারপরে প্ল্যাঙ্ক মানে কি? এটা মাথায় রাখবা। ওকে ভাই, মাথায় রাখলাম। তারপরে ডিব্রয়, ওকে, এটার অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ডিব্রয়। তো ডিব্রগলি কি বলছে? ডিব্রগলি বলছে সূত্রগুলো মাথায় রাখলেই হয়ে যাবে, বুঝছো? সূত্রগুলো মাথায় রাখলেই হয়ে যাবে। নর্মালি এখান থেকে ম্যাথটা দেয় না, বাট যদি দেয় তাহলে এটা একটু মাথায় রাখবা, আর কিছু না। ওকে ওকে, আরেকটা জিনিস একটু মাথায় রেখো, যে ডিব্রয়ের কথাটাই, 2πr ইকুয়াল কি বলতো? n ল্যামডা। এটা দ্বারা কি বোঝায়? মনে করো আমি তোমাকে বললাম এটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, তাহলে তরঙ্গ, এটা হচ্ছে লেটস সে তৃতীয় শক্তি স্তর। তোমাকে বললাম এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর, n = 3। তাহলে কি হবে? এখানে কয়টা তরঙ্গ দেখা যাবে? এখানে 3টা দেখা যাবে। যদি তোমাকে বলি যে ভাই এটা পঞ্চম শক্তি স্তর, এটা হচ্ছে পঞ্চম শক্তি স্তর, n = এটা হচ্ছে 5, লেটস সে এটা হচ্ছে n = 5, তাহলে কি হবে? এখানে 5টা দেখা যাবে। কয়টা দেখা যাবে? এখানে 5টা দেখা যাবে। তাহলে যতগুলো শক্তি স্তর অতগুলা তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। শেষ। এটাই কি বোঝায়? 2πr = n ল্যামডা, দ্যাটস ইট। এতটুকু জেনে রাখলে তোমার জন্য শেষ। বুঝা গেছে? সবগুলো কনসেপ্ট আলোচনা করে দিতে হবে। আচ্ছা, এইবার আসো ভাইয়া, যেই জায়গায় হচ্ছে জিএসটিতে খুবই 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 ভালো ভালো প্রশ্ন দিচ্ছি ইদানিং, গত লাস্টবার আসছে, খেয়াল করি ভালো করে বুঝো প্রশ্নটা, তাইলে তোমার কাছে ভালো লাগবে। এই যে আমরা যে আর এর সূত্রগুলো পড়ছি না ভাইয়া, তোমার যে এইগুলো এই সূত্র দিয়েই পড়তে হবে এমন কোনো কথা নাই। তুমি চাইলে ওই যে ফিজিক্সের তোমাদের এই একটা সেকেন্ড পেপারের যে লাস্টের দিকে চ্যাপ্টার আছে না, ওই যে
পরমাণু মডেলের যে চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারের ভিতরে কিন্তু এগুলো এপসাইলন দিয়ে আছে। তো তুমি যদি এপসাইলন দিয়ে শিখে রাখো এনাফ। মেইন কথা এটা না। যেমন আর এর সূত্র কি, এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। বি এর সূত্র কি, 2 পাই জেড ই স্কোয়ার ডিভাইডেড বাই এন এইচ। ই এর সূত্র কি, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। এই যে সূত্রগুলো, ওকে, এই সূত্রের অ্যাপ্লিকেশনগুলো সুপার ইম্পর্টেন্ট। কেন ইদানিং আসতেছে, কারণ তুমি এগুলো যদি মুখস্থ না রাখতে পারো, অ্যাটলিস্ট ভ্যালুটা মনে রাখতে হবে। দেখো এখানে এন স্কোয়ার আর জেড কি প্রশ্নের উপর ডিপেন্ড করে, কিসের উপর ডিপেন্ড করে, প্রশ্নের উপর ডিপেন্ড করে। এন স্কোয়ার আর জেড এটা কিসের উপর ডিপেন্ড করে, প্রশ্নের উপরে ডিপেন্ড করে। তাহলে এন স্কোয়ার আর জেড প্রশ্নের উপরে ডিপেন্ড করলে বাকিগুলো ধ্রুবক, ধ্রুবকের ভ্যালুটা এটা 5.3 10 টু দি পাওয়ার মাইনাস 11 মিটার। আর এন স্কোয়ার বাই জেড প্রশ্নের উপর ডিপেন্ড করে। আবার এই যে বেগ, বেগ কত, 2.18 10 টু দি পাওয়ার 6 মিটার পার সেকেন্ড। বাকিটা জেড আর এন কি প্রশ্নের উপর ডিপেন্ড করে। আবার ই মানে এনার্জি, এনার্জির ক্ষেত্রে কি হয়, জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। এই জিনিসটা বাদ দিলে বাকিটা কি থাকে, মাইনাস 2.18 10 টু দি পাওয়ার মাইনাস 18 10 টু দি পাওয়ার মাইনাস 18। বুঝা গেছে, ওকে। আর এই তো এটা হচ্ছে সম্পর্ক, আমরা জানি এই সম্পর্ক মুখস্থ না করলেও হয়, বাট জেনে রাখা ভালো যে এনতম শক্তি স্তরের ব্যাসার্ধের সাথে 1 নম্বরের সম্পর্ক কি, 1 নম্বরের সম্পর্ক কি। আবার এনতম শক্তি স্তরের বেগের সাথে এই 1 নম্বরের বেগের যে সম্পর্কটা, এনতম শক্তি স্তরের শক্তির সাথে 1 নম্বরের শক্তির সম্পর্কটা। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবার আসো আমরা প্রশ্ন সলভ করি। প্রশ্ন সলভ করলে দেখবা ভালো লাগবে, ওকে। একবারে ডিরেক্টলি জিএসটির প্রশ্নই আগে সলভ করাচ্ছি। আগে আসো একবারে জিএসটির প্রশ্নটাই সলভ করাই, কেমন? আসো তোমাকে আগে জিএসটির প্রশ্নটাই সলভ করাই। কি বলেছে, বলেছে কি দেখো, হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস মানে কি বলো, এন তো শক্তি স্তর তাই না, জেড কি, হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাসের জন্য জেড কি বলো, যে হিলিয়াম প্লাসের জন্য জেড কি, জেড হচ্ছে 2। হিলিয়াম প্লাসের জন্য জেড কি, জেড হচ্ছে 2, রাইট। কেন, 2 নাম্বার মানে প্রোটন নাম্বার আর কি, পারমাণবিক সংখ্যা। আচ্ছা, হিলিয়াম প্লাসের প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য কত ইলেকট্রন ভোল্ট? ওমা, এটা কি জিগাইলো ভাই, এটা কি জিগাইলো। আচ্ছা তাহলে প্রথম আর দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য, ওকে 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 ওকে। আচ্ছা আমরা এই বেসিকটা আশা করি সবার আছে। এটা এই যে এটা যদি E1 হয়, এটা যদি E2 হয়, এটা যদি E3 হয়, তাহলে তিনটা শক্তি শক্তি স্তর। এবার খেয়াল করো, তিনটা শক্তি, তাহলে কোন শক্তিটা বড় হবে বলো তো? 100% উপরের শক্তি স্তরের শক্তি বড় হয়, ওকে। উপরের শক্তি স্তরের শক্তি বড় হয়। ভাই কেমনে? খেয়াল করো তো, তুমি পড়ছো, তুমি এটা না জানলে কোনো সমস্যা নাই, বাট তুমি এটা পড়ছো, দেখো তো উপর থেকে যখন ইলেকট্রন নিচে নামে তখন কি শক্তি বিকিরিত হয় না, মানে শক্তি বাইরে হয় না, শক্তি বাইরে, তার মানে অবশ্যই উপরের শক্তিটা বেশি। আবার দেখো তুমি যদি ওরে এই জায়গা থেকে এই জায়গায় পাঠাইতে চাও, E1 থেকে E3 পাঠাইতে চাও, তখন কি ওরে শক্তি দিতে হয়, উচ্চ শক্তি স্তরে যদি পাঠাইতে হয় ওরে কি দিতে হয়, শক্তি দিতে হয়, ও শক্তি শোষণ করে। তার মানে কি উঁচাই যাইতে গেলে কি ওরে শক্তি আরো দিতে হয়, লাগে, কেন, উপরে শক্তি বেশি। আর এই যে উপরে থেকে যখন নিচে নামে শক্তিটা ছাইরা দেয়, মানে উপরে শক্তি বেশি। যেভাবেই বলো দুইভাবেই কারেক্ট। তাহলে কি উপরে শক্তি বেশি। আচ্ছা এবার আসো খেয়াল করো, হিলিয়াম প্লাসের ক্ষেত্রে শক্তির পার্থক্য, তার মানে ডেল ই শক্তির পার্থক্য, প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য। তাহলে প্রথম ও দ্বিতীয় শক্তি স্তরের শক্তির পার্থক্য, তার মানে E2 মাইনাস E1। একটু কি বুঝছি? হ্যাঁ ভাইয়া বুঝছি। এবার আসো দেখো, তোমাকে একক দিয়ে দিছে কত, ইলেকট্রন ভোল্ট। দেখো তো ইলেকট্রন ভোল্টের জিনিসটা ছিল কিনা। ও মা, এখানে ইলেকট্রন ভোল্টের জিনিসটা নাই, হয়তো নাই, কোনো সমস্যা নেই। ইলেকট্রন ভোল্টের জিনিস না থাকলে জাস্ট অ্যাড করে নাও, এই জায়গাতে অ্যাড করে নাও। আমরা কি জানি, -13.6 ইভি ইন্টু এই যে উপরে জেড স্কোয়ার, নিচে এন স্কোয়ার, দ্যাটস ইট। উপরে জেড স্কোয়ার, নিচে এন স্কোয়ার, এটা হচ্ছে ইভিতে, এটাও আমরা সবাই জানি আশা করি। এবার দেখো তাহলে E2 তাহলে কি হবে, -13.6 জেড স্কোয়ার এন স্কোয়ার, ওকে ওকে। আবার এটার জন্য কি -13.6 জেড স্কোয়ার এন স্কোয়ার আছে কিনা, তাহলে -13.6 আমি কমন নিয়ে নিই। তাহলে এবার জেড স্কোয়ার কি, জেড স্কোয়ার তো সেম ভাইয়া, এন স্কোয়ার 2 নাম্বার শক্তি স্তরের, জেড স্কোয়ার এন স্কোয়ার। দেখো
সূত্রটা কি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, আছে কিনা? জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড কত? জেড তো 2, আর এন কত? দ্বিতীয় শক্তি স্তর, তাই 2। আর এখানে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এন স্কোয়ার, এন স্কোয়ার কত? 1 নম্বর শক্তি স্তরের জন্য। বুঝা গেছে এবার? ওকে ফাইন। এবার আসো -13.6 ইন্টু, এটা তো বাদ 1 মাইনাস, এটা কত? 4, তাহলে কত আসে? 1 থেকে 4 বাদ দিলে -3, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এবার 13.6 ইন্টু 3, এখান থেকে অ্যান্সার আসবে। বুঝা গেছে? এবার এইটা ভাইয়া গুণ করতে পারি না, ওমা এটা গুণ না করতে পারলে কেমনে হবে? আচ্ছা, না গুণ করতে পারলেও সমস্যা নাই। তুমি 3 13 কত? 39, আর 3 মানে 13.6 মানে কি? 13 প্লাস 0.6 ইন্টু 3, তোমার দুইভাবে শিখাই দিই। তাহলে 3 13 39, আর 0.6 ইন্টু 3, তাহলে কত হবে? 1.8, দ্যাট মিনস 40.8। তুমি যেভাবে চিন্তা করো, তাহলে অ্যান্সার কত হবে? 40.8। শেষ। বুঝছো? পড়ালেখা আছে, না পড়ালেখা করে যাওয়া যাবে না, বুঝছো? আসো এই প্রশ্নটা একটু করো, ভালো প্রশ্ন। দ্য গ্রাউন্ড স্টেট এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম 13.6 ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট। ওকে, দ্য এনার্জি অফ সেকেন্ড এক্সাইটেড স্টেট অফ হিলিয়াম প্লাস আয়ন। ভালো প্রশ্ন, দেখো আসো। তাহলে দ্য এনার্জি অফ সেকেন্ড এক্সাইটেড স্টেট, এটা মানে কি? গ্রাউন্ড স্টেট মানে ভূমি স্তর বা একদম প্রথম শক্তি স্তর যেটা। সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে কি? 2 নাম্বার। সেকেন্ড এক্সাইটেড স্টেট মানে কয় নাম্বার? 3 নাম্বার। তাহলে এটা কয় নাম্বারের কথা বলছে? 3 নাম্বার। এক্সাইটেড স্টেট মানে এক হচ্ছে গ্রাউন্ড স্টেট, মাথায় রাখবা, এই যে এক, এইটা হচ্ছে 1 নাম্বার শক্তি স্তর, এটাকে কি বলা হয়? গ্রাউন্ড স্টেট বা ভূমি স্তর। তাহলে এইটা হচ্ছে আমার ফার্স্ট এক্সাইটেড স্টেট, এটাকে বলা হয় ফার্স্ট, প্রথম উত্তেজিত স্তর। তাহলে সেকেন্ড এক্সাইটেড স্টেট কি হবে? এটা হবে। তার মানে এটা কয় নাম্বার শক্তি স্তর? আসলে 3 নাম্বার। দ্বিতীয় উত্তেজিত শক্তি স্তর মানে 3 নাম্বার শক্তি স্তর। বুঝা গেছে কিনা? হ্যাঁ। অফ হিলিয়াম প্লাস আয়ন। ওকে, হিলিয়াম প্লাস আয়ন, হিলিয়াম প্লাস আয়ন মানে জেড কত? জেড হচ্ছে 2। এখানে তৃতীয় শক্তি স্তরের জন্য বলছে, তাহলে এন ইকুয়াল কত? এন ইকুয়াল 3। তাহলে আসো বলো, হিলিয়াম প্লাসের জন্য বের করতে বলছে। ফাইন, তাহলে এনার্জি E3 আর কি। হ্যাঁ, তাহলে E3 কি হবে ভাইয়া? আমরা জানি 13.6 ইভিতে জিজ্ঞাসা করছে। হ্যাঁ, ইভিতে জিজ্ঞাসা করছে। ইভি জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, রাইট? তাহলে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড কত ভাইয়া? 2 স্কোয়ার বাই এন স্কোয়ার কত? 3 স্কোয়ার। এটা হচ্ছে আসলে এখান থেকে আসবে। বুঝা গেছে? তাহলে এখান থেকে কত আসে? -13.6, এটা হচ্ছে কত? 4, আর এটা হচ্ছে 9। বুঝা গেছে? তাহলে এবার তুমি হিসাব করবা। কি হিসাব করবা? দেখো, 4 13 52, 4 6 24, 4 13 কত? 52 না? 4 13 52, আর 4 6 কত? 24, মানে 2.4, মানে 54.4 মাইনাস 9। এবার 6 নং 54 ডিভাইডেড বাই 9 আর কি। তাহলে 6 নং 54, তার মানে এই যে এটা। শেষ। বুঝছো? আসবা ঢাকা শহরে, বুঝছো? পড়ালেখা করে যেতে হবে, মানে এই সূত্রগুলো সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, কেমন? আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন একটু করাই দিই। মানে দেখো, এগুলো জিএসটির খুবই মার্কা মারা প্রশ্ন, মানে তুমি কোনো সময় এগুলাকে স্কিপ করে যেতে পারবে না। আমি তোমার কি বলছি বলো? অল্প পড়বা, বাট যতটুকু পড়বা সলিড পড়বা, বেশি পড়ার দরকার নাই। বুঝা গেছে কিনা? বেশি পড়ার দরকার নেই। আসো, হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের শক্তির সাথে হিলিয়াম পরমাণুর কোন শক্তি স্তরের শক্তি সমান? ওমা, কি বলেছে? হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের সাথে হিলিয়াম পরমাণুর, ওমা, তাহলে হাইড্রোজেন পরমাণুর জন্য জেড কত? 1, হিলিয়ামের জন্য জেড কত ভাইয়া? জেড হচ্ছে 2। হিলিয়াম পরমাণুর কোন শক্তি স্তর? তার মানে হিলিয়ামের জন্য কি জিজ্ঞাসা করছে? এন জিজ্ঞাসা করছে। শক্তি সমান, আবার বলে দিছে শক্তি সমান। শক্তি সমান মানে কি? সরি, ই অফ হাইড্রোজেন, সরি, ই অফ হাইড্রোজেন আর ই অফ কি? হিলিয়াম। এরা ওরা বলে দিছে। বুঝছো কাহিনী? ওকে ফাইন। তাহলে আসো আমরা আমাদের মতো করে কাজ করি। দেখো, খুবই ইজি, খুবই ইজি। তো ওরা বলে দিছে কি? ই অফ হাইড্রোজেন আর ই অফ হিলিয়াম। তুমি কিন্তু জানো এখানে -13.6 আছে, এখানে -13.6 আছে। এরা বাদ চলে যাবে কিনা? হ্যাঁ ভাই, এরা কাটাকাটি চলে যাবে। এরপর এখানে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, এখানে জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড কত? জেড হচ্ছে 1, 1 স্কোয়ার বাই এন স্কোয়ার, এন স্কোয়ার কত? দ্বিতীয় শক্তি স্তর। এখানে বলে দিছে হাইড্রোজেনের দ্বিতীয় শক্তি স্তর। ওকে, এই জায়গায় কি? এই জায়গায় জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, জেড কত? জেড তো আমি জানি 2 স্কোয়ার
বাই এনি স্কয়ার। আরে বেটা এনি তো বাইর করতে বলছে, এই জায়গার এনি তো বাইর করতে বলছে, তাই না? ওকে আসো তাহলে এবার আসো, বলো এনি স্কয়ার ইকুয়াল কত আসে? 4 4 16, তাহলে এন ইকুয়াল কত আসবে? 4, দ্যাটস ইট। তাহলে হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরের শক্তির সাথে হিলিয়ামের 4 নম্বর শক্তি স্তরের শক্তি সমান। বুঝা গেছে? পড়ালেখা কি আছে নাকি নাই? আছে। ওকে, আরেকটা জিনিস একটু বলে রাখি, একটু এটাও একটু লিখে রাখো যে ভাইয়া ওই যে তোমাকে যদি কখনো বলে আবর্তন সংখ্যা, আবর্তন সংখ্যা যদি জিজ্ঞাসা করে ভাইয়া আবর্তন সংখ্যা, আবর্তন সংখ্যা মানে কি বলো? কিচ্ছু না ভাইয়া, বেগ বাই পরিধি, শেষ। বেগ বাই পরিধি, এটা দিয়ে হিসাব করবা। মানে নর্মালি জিজ্ঞাসা করবে না, বাট যদি জিজ্ঞাসা করে আর কি আবর্তন সংখ্যা বের করো, তখন তুমি কি বলবা? বেগ বাই পরিধি। বুঝা গেছে? প্রতি সেকেন্ডে কয়বার যায় মানে কি কম্পাঙ্ক না, মাঝে মাঝে এরকমও জিজ্ঞাসা করতে পারে যে কম্পাঙ্ক কত। খেয়াল করো, আবর্তন সংখ্যা যদি জিজ্ঞাসা করে এইটাতে ইলেকট্রনের আপ ডাউনটা দেয় না, মানে কি একই শক্তি স্তরে ঘুরতেছে, ইলেকট্রনটা কয়বার ঘুরে আসবে দ্বিতীয় শক্তি স্তরেই লেটসে, তো আবর্তন সংখ্যা। বাট দ্বিতীয়বারে বলে উপর থেকে নিচে নামতেছে, রাইট, উপর থেকে নিচে নামতেছে, ওই ক্ষেত্রে এক সেকেন্ডে কয়বার ঘুরে, তখন মানে কি কম্পাঙ্ক জিজ্ঞাসা করবে। তখন কি জিজ্ঞাসা করবে? কম্পাঙ্ক। মানে কি বলো তো? ভি ইকুয়াল কি বলো? ভি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে এফ ইকুয়াল কি বলো? এফ ইকুয়াল হচ্ছে ভি বাই ল্যামডা। বুঝা গেছে কিনা? সো এটা একটু মাথায় রাখবা আর কি, হ্যাঁ এটা একটু মাথায় রাখবা। নর্মালি আসে না, এরকম ভেজাল করবে না, বাট জিএসটিতে যেগুলো আসে ওইগুলো সবই করাই দিচ্ছি, সো তোমার পেরেশানি নেই। ওকে ওকে, আসো এরপরে দেখো ঢাকা ভার্সিটিতে আসছিল ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি কি, ডি ব্রগলির সমীকরণটা লেখো। ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি মানে কি? তরঙ্গ মানে কি? ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি, দ্বৈত প্রকৃতি মানে কি? ডুয়াল নেচার, মানে কি একটা হচ্ছে গিয়ে আমার তরঙ্গ ধর্ম, আরেকটা কি বলো? কণা ধর্ম। মানে কি আমরা অলরেডি সূত্র পড়েছি না? কি সূত্র পড়েছি? ল্যামডা ইকুয়াল এইচ বাই এম ভি, এই সূত্রটা পড়েছি না? তাহলে ল্যামডা মানে কি? ল্যামডা মানে ওয়েভ নেচার, আর এম ভি মানে কি? পার্টিকেলের নেচার, মানে কণার ধর্ম। এম ভি মানে কি? মানে মোমেন্টাম বা ভরবেগ। ভরবেগ কার নেচার? কণার নেচার। আর ল্যামডা মানে কি? তরঙ্গ দৈর্ঘ্য, এটা কার নেচার? দ্য ওয়েভের নেচার। এটা কার নেচার? ওয়েভের নেচার। ওকে আসো, এই যে রিটেন তো নাই তোমাদের, সো তারপরে তুমি কি করবা? বোরের কি জেনে রাখবা? বোরের মানে যে দুইটা সীমাবদ্ধতা, এগুলো একটু জেনে রাখবা। ওকে, এবার দেখো এগুলা কি তোমাকে পড়াবো আমি, মানে এগুলা কি তোমার পড়াইতে হবে? উত্তর হচ্ছে না ভাই, এগুলা কি পড়ানোর কিছু? যে ওই যে কি বলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এখানে পুরুত্ব কত, জিঙ্ক সালফাইড আবরণযুক্ত পর্দা যে ব্যবহার করা হয়েছে, এগুলো পড়ানোর কিছু হয়েছে না? অল্প পড়বা ভাইয়া, এখন সব পড়ার সময় না। হ্যাঁ এখন সব পড়ার সময় না, এগুলা একটু মাথায় রেখো, এখন সব পড়ার সময় না। এই যে সৌরজগৎ মডেল, এগুলো পড়ার দরকার নেই, মানে কি সীমাবদ্ধতা, একবার করে রিডিং পড়ে যাবা, বুঝছো? একবার করে রিডিং পড়ে যাবা। ওকে আসো, এই যে বর্ণালী আর তরঙ্গ দৈর্ঘ্য, এই যে এই জায়গা থেকে এটা কি আমাদের সুপার ইম্পর্টেন্ট টপিক। কোন টপিক বলো? বর্ণালী আর তরঙ্গ দৈর্ঘ্য, সুপার ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে প্রশ্ন আসবেই, সিম্পল কথা। কি বলেছি বলো? এইখান থেকে তোমার প্রশ্ন আসবেই। একটা সেকেন্ড টাইম দাও আমাকে, ডকুমেন্ট কই? ওফো, খেয়াল করো তাহলে বর্ণালী আর তরঙ্গ দৈর্ঘ্য ভাইয়া সুপার ইম্পর্টেন্ট টপিক, মানে সুপার ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে যে কতবার প্রশ্ন আসবে তোমার কোনো আইডিয়া নেই। একটা কথা একবারে পড়াই দিচ্ছি, কেমন? একবারে পড়াই দিচ্ছি, শেষ। তোমাকে জানতে হবে, কি জানতে হবে? যে ভাইয়া ওই যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য কম, কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, কার তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে দেখো তো আমরা শিখছি না, তুমি নিচে থেকে শুরু করো বা উপর থেকে শুরু করো, তোমার যে কোনো ইচ্ছা, মানে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, আইআর, তারপরে ভিজিবল রে, তারপরে ইউভি, তারপরে এক্স রে, গামা, তারপরে কি তোমার মহাজাগতিক। তুমি এবার নিচে থেকে পড়ো, উপর থেকে পড়ো। উপর থেকে মানে যে কোনো একটা মনে রাখবা আর কি। তাহলে উপর থেকে যদি নিচে নামে ল্যামডা কি বাড়তেছে নাকি কমতেছে? উত্তর হচ্ছে ল্যামডা বাড়তেছে। তাহলে ল্যামডা যদি সরি তাহলে ল্যামডা যদি বৃদ্ধি পায়, বাকি যারা আছে তারা কি কমে যাচ্ছে না? বাকি কারা আছে বলো? এটা কি হবে? কমে যাবে। বুঝা গেছে? তাহলে উপর থেকে যদি নিচে নামো, উপর থেকে যদি নিচে নামো, তাহলে ল্যামডা বাড়তেছে। ল্যামডা বাড়তেছে মানে কি বাকি সব কমে যাচ্ছে। ল্যামডার সাথে বাকি সবার সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক, শেষ। এবার অতি বেগুনি রশ্মি 10 থেকে 380, বেগুনি একটু ভালো করে তাকাই দেখো, এই যে বেনি আসহ কলা, তার মানে তুমি কিন্তু জানো বেগুনি মানে কি 380 থেকে 780,
আর লাল মানে কি, লাল মানে হচ্ছে 780 পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি না বেগুনি থেকে যে লাল হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য কি বাড়তেছে না? ইয়েস। তাহলে বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য কম, লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। ভাইয়া যার তরঙ্গ দৈর্ঘ্য কম তার বাকি সবাই বেশি, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বাকি সবাই কি কম। বুঝা গেছে? ওকে, এই তো মানে এই জায়গা থেকে প্রশ্ন আসবে, মাস্ট আসবে। ওকে, মাস্ট আসবে। জাস্ট একটু একটু নর্মালি কি নীলটা বেশি আসে, বুঝছো? নীল, সবুজ, এই দুইটা একটু মনে রাখো। যেমন বেবিটা আসে না, ঠিক আছে, বেগুনিটা আসে না, নীলটা আসে 424 থেকে 500। ওই যে 434 ন্যানোমিটার, অনেক ম্যাথ করলে দেখবা 434 ন্যানোমিটার আসে। সো এই যে ওইটা কিন্তু নীল। ওকে, 434 ন্যানোমিটার আসে অনেক ম্যাথ করলে। সো এটার কালার কি? ওটার কালার হচ্ছে নীল। ওকে, তারপরে এই যে 500 থেকে 575। ওকে, সো এটা সবুজ। এই দুইটা একটু মাথায় রাখো, আর বাকিগুলো তো হয়েছে তুমি জানো। এই দুইটা একটু মুখস্থ রাখো আর কি, মাঝে মাঝে যদি কালার জিজ্ঞাসা করে ওইরকম ভাবে। ওকে, তারপর দেখো এটা মেডিকেল ভর্তি পরীক্ষা না যে হচ্ছে তোমার বই রিডিং পড়তে হবে, এত গ্যাঞ্জাম করবা না। তারপরেও এটা তুমি যদি না জানো, এটা তোমার অভদ্রতা, মানে ভদ্রতাটা মেনটেন করতে হবে। মানে কি, রেডিও ওয়েভের ব্যবহারটা একটু রিডিং পড়বা, রেডিও টিভির সিগন্যাল, এমআরআই যন্ত্র, তারপরে মাইক্রোওয়েভ মানে কি, ওয়াইফাই, মোবাইল ফোন, মাইক্রো ওভেন। ওকে, তারপরে ওই যে ওয়াইফাই মানে কি, এখানে ওয়্যারলেস আছে, টিভি আছে। এই যে মাইক্রোওয়েভ এমডাব্লিউ যেটা, হ্যাঁ, এটাকে কিন্তু টিভি রেও বলা হয়। কি বলা হয় বলো তো? আচ্ছা, এটাকে টিভি রে বলা হয় না, সরি, রেডিও ওয়েভকে টিভি রে বলা হয়। এটা একটু মাথায় রেখো। আইআর, আইআর নিয়ে আমরা সামনে কথাবার্তা বলবো। সো রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার, ফিজিওথেরাপি, ক্যান্সার নির্ণয়, জৈব যৌগের গঠন নির্ণয়, আর হচ্ছে ওই যে হিট, তাপ রিলেটেড যে কোনো জিনিস। আপাতত দরকার নাই, দরকার নেই, এগুলো দরকার নেই। রিমোট কন্ট্রোল, অপটিক্যাল ফাইবার, এই যে এগুলো হচ্ছে আইআর এর ব্যবহার। এগুলা কি তোমার পড়ে যাইতে হবে না, একটু হলেও পড়ে যাইতে হবে। ওকে, তারপরে দৃশ্যমান অঞ্চল অত বেশি লাগবে না, অতি বেগুনি অঞ্চল আমরা জানি, জাল টাকা, পাসপোর্ট, কারেন্সি নোট, জাল দলিল, ওকে, ক্রেডিট কার্ড, ইউভি লেন্স, মানে যা বাদ বাকি দরকার নাই। তারপর ওকে, এটার দরকার নাই। গামা আর রঞ্জন রশ্মি দরকার নাই, এগুলো এত বেশি পেরেশানি তোমাকে দিবে না। ওকে, এগুলো এত বেশি পেরেশানি তোমাকে দিবে না। ওকে, এবার একটু ভালো করে তাকাও। তোমাকে জিজ্ঞাসা করতে পারে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কিন্তু বিকিরণ সবচেয়ে বেশি। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম কার? ওই যে একদম উপরে মহাজাগতিক রশ্মি। ওকে, আবার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কিন্তু বিকিরণ সবচেয়ে কম কার? ওই যে রেডিও, টেলিভিশন। তড়িৎচুম্বকীয় বিকিরণের তোমার কি বলে এটাকে, ক্রমবর্ধমান তরঙ্গ দৈর্ঘ্য। মানে কি, এটা তোমাকে ওই যে ক্রম জিজ্ঞাসা করবে। সো তুমি যেই সিরিয়ালে পড়ছো ওইভাবে পড়বা, যেভাবে মহাজাগতিক, গামা রে, এক্স রে, তারপরে কি আসবে ইউভি, ভিজিবল, আইআর, তারপরে রেডিও, তারপরে হচ্ছে গিয়ে আমার মাইক্রোওয়েভ। ওকে, সো এটা একটু, সরি, মাইক্রোওয়েভ, তারপরে হচ্ছে রেডিও। সো এটা একটু মাথায় রেখো। ওকে, এটা একটু মাথায় রেখো, এই ক্রমটা মাথায় রাখতে হবে, বুঝছো? ক্রমটা মাথায় রাখতে হবে। আচ্ছা আসো, এই জায়গা থেকে এইবার সরু প্রশ্ন আসছে, কোন জায়গায় জেনে আসছে? জগন্নাথ বা হচ্ছে গিয়ে কোন জায়গায় বলো তো, চট্টগ্রাম রাজশাহীতে আসছে। কোন জায়গায় জানে আসছে যে এই যে তরঙ্গ দৈর্ঘ্য, ইউভির যে রেঞ্জটা, ইউভির রেঞ্জে সবচেয়ে বেশি জাহাঙ্গীরনগরে সবচেয়ে বেশি আসতো কোনটা? জীবাণুনাশক আর অপটিক্যাল সেন্সর। সো তুমি কি করবা? এগুলা বাদ দাও ভাই, এগুলা তুমি এত মনে রাখতে পারবা না, বুঝছো? এগুলো মনে রাখতে পারবা না। সো তুমি শুধু এই দুইটা মনে রাখো, যে অ্যাটলিস্ট তুমি নিজেরা বলতে পারবা যে ভাই আমি এই টপিকটা একটু হইলো পড়ে আসছি। ওকে, বাকিটা হচ্ছে পুরোটাই কপালের উপর। অপটিক্যাল সেন্সর রূপে রেঞ্জটা কত? 230 থেকে 380। আর জীবাণু নাশন কাজে রেঞ্জটা কত? 240 থেকে কত? 280। বুঝা গেছে কিনা? সো ভাই মানে তুমি কখনোই কি করতে পারবা না, এটাকে স্কিপ করতে পারবা না। এবার আসো, জাল টাকা ও পাসপোর্ট শনাক্তকরণে ইউভি রশ্মি ব্যবহার ভাই আজীবন পড়ছো। এর ভিতরে কি থাকবে? ফসফর থাকবে। কি থাকবে বলো? ফসফর থাকবে। আর কোনো কিছু পড়ার দরকার নাই। ওকে, এবার আইআর, আইআরের ভিতরে দেখো, নিয়ার আইআর কি ব্যবহৃত হবে? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হবে। মিডল আইআর কিসে ব্যবহৃত হবে? কার্যকরীমূলক শনাক্তকরণে, জৈব যৌগের। আর ফার আইআর কি? চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হবে। ওকে, আর কোনো কিছু পড়ার দরকার নাই। তারপরে এই জায়গা থেকে জাস্ট অল্প অল্প কিছু জিনিস, মানে একবারে না পড়ে যাওয়া যাবে না। চিকিৎসা ক্ষেত্রে নিয়ার আইআর রশ্মি, মস্তিষ্কের রক্তের হিমোগ্লোবিন, মাথার খুলির কর্টেক্স। জাস্ট একবার রিডিং পড়বা ভাইয়া, বুঝছো? জাস্ট একবার রিডিং পড়বা। নর্মালি এত বেশি কঠিন, মানে এত বেশি বাংলা পড়ার ভিতরে ঢুকবে না প্রশ্ন, বাট একবার রিডিং পড়ে যাওয়া যে ওকে ভাই ফাইন,
আমি পড়ে আসছি, একটু হইলেও পড়ে আসছি। ওকে, তারপরে চিকিৎসা ক্ষেত্রে কি নিয়ার আয়ার আর ফার আয়ার, এই কথাটা একটু মাথায় রেখো, তাইলেই হবে। তারপরে আর কি আছে, লো ইমিশন হাই ইমিশন এগুলো আসবে না। আচ্ছা ফসফরের দরকার নাই, জাস্ট একটা মাথায় রেখো, ফসফর কি 230 থেকে 375 ন্যানোমিটার ইউভি রশ্মি শোষণকারী, দ্যাটস ইট। আর কোনো কিছু পড়ার দরকার নাই এখান থেকে। আর কোনো কিছু আছে এখানে? না, এখানে নাই। ওকে, এবার এখান থেকে কি পড়বা, মানবদেহের ক্যান্সার আক্রান্ত কোষকে ধ্বংস করার জন্য কি ব্যবহার করা হয়? গামা রশ্মি ব্যবহার করা হয়। সো এটা ইম্পর্টেন্ট, এটাতে আমি একটু দাগ দিয়ে রাখি। জাল টাকা সংরক্ষণে হিলিয়াম ডিসচার্জ ল্যাম্প ব্যবহার করার দরকার নাই। ওকে, এখানে আর কোনো কিছু দরকার নাই, দরকার নাই। এমআরআই, ওকে, এমআরআই থেকে এত কিছু জানার দরকার নাই। কতটুকু লাগবে, জাস্ট একবার রিডিং পড়বা, রিডিং পড়ে ফেলে রাখবা, রিডিং পড়ে ফেলে রাখবা, রিডিং পড়ে ফেলে রাখবা, আর কিছু লাগবে না। এইটা ইম্পর্টেন্ট, এই যে এটা ইম্পর্টেন্ট। এনএমআর সক্রিয় পরমাণু কারা? এই যে হাইড্রোজেন, তারপরে এটা কিন্তু 13 কার্বন, হ্যাঁ 13 কার্বন, ফ্লোরিন আর ফসফরাস 31 ফসফরাস। সো এই যে এইটাতে সবচেয়ে সবাই ভুল করে, 6 12 না কিন্তু, হ্যাঁ কার্বন হচ্ছে 6, তার আইসোটোপটা ব্যবহৃত হয়। সো বিজোড় সংখ্যক প্রোটন ও নিউট্রনযুক্ত নিউক্লিয়াস থাকে, যে এরা এটা একটু মাথায় রেখো। এনএমআর এ দুর্বল ম্যাগনেটিক মোমেন্ট থাকে, আর কোনো কিছু বলার দরকার নেই। আর এগুলোর ফুল মিনিং তো জানি আমরা, এমআরআই এর ফুল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ওকে, সো এইগুলোর ফুল মিনিংটা একবার একটু দেখে রাখবা। জালটাকে শনাক্তকরণ দরকার হচ্ছে না আর। ওকে, এবার আসো, এই দেখো প্রচুর 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 ভাই ফেমাস প্রশ্ন এগুলো। কোন আলোক রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় বলো? সবাই দেখো, দেখা মাইক্রোওয়েভকে দাগায় দাও, তাহলেই হবে। তারপরে আসো, সরি এখানে একটা বোতল পড়ে আছে, বারবার পায়ে লাগছে। নিম্ন বিকিরণগুলোর মধ্যে কোনটার তরঙ্গ দৈর্ঘ্য কম? কম মানে কি উপরের দিকে যে আছে, উপরের দিকে কি আছে ভাইয়া? গামারে আছে উপরের দিকে। তারপর আসো, তড়িৎচুম্বক বর্ণালীতে নিচের কোন তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি একবার দেখবা, দেখা টিভি ওয়েভ দাগায় ফেলবা। ওকে, কোন রঙের কম্পাঙ্ক কম? খেয়াল করো, কম্পাঙ্ক কম মানে ল্যামডা বেশি। ওই যে বেনি আসো হকলার ভিতরেই থাকবে। ওকে, তার মানে কি ল্যামডা বেশি কার? লালের। লালের ল্যামডা বেশি মানে সবার নিচে আছে না লাল, বেনি আসো হকলা লাল, লালের ল্যামডা বেশি মানে কি বাকি সব কম, শেষ। ওকে, এই টাইপটা থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এবার আসো আমরা কোন টাইপে চলে যাব? এবার আমরা চলে যাব হচ্ছে যে রিডবার্গ ধ্রুবকের টাইপে, সিম্পল কথা। ওকে, আসো রিডবার্গ ধ্রুবকের টাইপ। রিডবার্গ ধ্রুবকের টাইপের জন্য কি হবে ভাই? রিডবার্গ ধ্রুবকের টাইপ কিচ্ছু না, আমরা জাস্ট সূত্রটা একটু লিখবো, আর কিছু লাগবে না। অনেক বড় কোনো ম্যাথ না এখানে। ঠিক আছে ভাইয়া, ডান। ওকে ভাইয়া, যদি অন্য কেউ বলে তখন জেড স্কোয়ারটা ইউজ হয়, অন্য কারোর কথা বললে জেড স্কোয়ার ইউজ হয়। অন্য কারোর কথা বললে কি ইউজ হবে? জেড স্কোয়ার ইউজ হবে। বাকিদের ক্ষেত্রে জেড স্কোয়ার ইউজ হবে না, দ্যাটস ইট। হাইড্রোজেনের কথা বললে জেড স্কোয়ার ইউজ হবে না। তুমি কি জানো আমার কাছে কি আছে? লাইমেন, বামার, প্যাশ্চেন, ব্রাকেট, ফুন্ড। জানি কি না? জানি। এবার এদের সবার N1 এর ভ্যালু কি ফিক্স না? ইয়েস, এদের সবার N1 এর ভ্যালু কি ফিক্স? এটা 1, এটা 2, 3, 4, 5। তোমার কি জানতে হবে? তোমার জানতে হবে যে ভাইয়া লাইমেন মানে কি? লাইমেন মানে হচ্ছে ইউভি। বামার মানে কি? বামার মানে হচ্ছে ভিজিবল, মানে দৃশ্যমান। ওকে, ভিজিবল মানে কি বলো? সরি, ভিজিবল মানে কি? ভিজিবল মানে হচ্ছে দৃশ্যমান। আর প্যাশ্চেন, ব্রাকেট, ফুন্ড এরা কি? এরা সবাই হচ্ছে আয়ার। এরা সবাই কি? আয়ার। সরি, একটু আমাদের জানতে হবে। এবার N1 কি? N1 হচ্ছে লো যেটা, হ্যাঁ N1 মানে হচ্ছে ছোট শক্তি স্তর যেটা, হ্যাঁ লো। আর N2 মানে কি? N2 মানে উচ্চ শক্তি স্তর মানে হাই, এটা আমরা জানি। এবার যদি N2 না দিয়ে দেয়, সরি, এরকম কয়টা কেস হতে পারে? এরকম কেস হতে পারে দুইটা, যে লাইন নাম্বার দিয়ে দিল। লাইন নাম্বার দেওয়ার অর্থ কি বলো?
লাইন নাম্বার দেওয়ার অর্থ কি বলো? লাইন নাম্বার দেওয়ার অর্থ হচ্ছে n2 ইকুয়াল n1 প্লাস লাইন নাম্বার। জানি এগুলো আমরা? হ্যাঁ ভাই জানি। ওকে, এবার ভাইয়া তোমাকে যদি বলে সর্বোচ্চ ল্যামডা ম্যাক্স, সব জানার দরকার নাই, যতটুকু পড়তে হবে অতটুকু পড়ে যাবা। ল্যামডা ম্যাক্স, ল্যামডা ম্যাক্স যদি জিজ্ঞাসা করে, ল্যামডা ম্যাক্স জিজ্ঞাসা করা মানে কি বলতো? n2 ইকুয়াল কি হবে? n1 প্লাস 1। ল্যামডা মিনিমাম, তাহলে n2 ইকুয়াল কি হবে? n2 ইকুয়াল হবে ইনফিনিটি। পড়ালেখা কম ভাইয়া, বুঝছো? পড়ালেখা কম, জাস্ট দেখে যেতে হবে আর কিছু না। বুঝা গেছে? তাহলে ল্যামডা ম্যাক্স যদি জিজ্ঞাসা করে n2 ইকুয়াল n1 প্লাস 1, আর ল্যামডা মিনিমাম জিজ্ঞাসা করলে n2 ইকুয়াল কি ইনফিনিটি। ওকে ফাইন। লাস্ট ওয়ান, যদি তোমাকে বলা হয় ই ম্যাক্স জিজ্ঞাসা করতেছে, তাহলে তুমি আগে কি বের করবা? তুমি ই ম্যাক্স মানে তুমি কি জানো? দেখো তুমি জানো ভাইয়া ল্যামডার সাথে বাকি সবাই ব্যস্তানুপাতিকে আছে। ই ব্যস্তানুপাতিকে আছে, নিউ বার ব্যস্তানুপাতিকে আছে, নিউ ব্যস্তানুপাতিকে আছে, তাই না? আমরা জানি না ল্যামডার সাথে সবাই ব্যস্তানুপাতিকে আছে। তার মানে তোমাকে যদি কখনো, আমাকে যদি কখনো জিজ্ঞাসা করা হয়, কি জিজ্ঞাসা করে খেয়াল করো, আমাকে যদি বলে ভাইয়া ই ম্যাক্স বের করো, আমি সবার আগে কি বের করব? ল্যামডা মিনিমাম বের করব, দেন ই ম্যাক্স বের করব। বুঝা গেছে কিনা? আমাকে যদি বলে ভাইয়া নিউ বার মিনিমাম বের করো, তখন আমি কি করব? আগে ল্যামডা ম্যাক্স বের করব, ল্যামডা ম্যাক্স থেকে নিউ বার মিনিমাম বের করব। বুঝা গেছে? সো এটা একটু মাথায় রাখতে হবে যে ভাইয়া ল্যামডা ল্যামডা মানে ই ম্যাক্স যদি জিজ্ঞাসা করে আগে কি ল্যামডা মিনিমাম বের করতে হবে। কেন? উল্টা, একজন আরেকজনের উল্টা। যদি নিউ বার মিনিমাম বের করতে বলে, তুমি কি ল্যামডা ম্যাক্স নিয়ে চিন্তা করবা, তারপরে নিউ বার মিনিমাম বের করবা। আমরা প্রশ্ন সলভ করলেই বুঝে যাবো। আসো, মোস্ট ফেমাস প্রশ্ন, মোস্ট ফেমাস প্রশ্ন, মানে এইগুলো ছাড়া প্রশ্ন হয়ই না, বুঝছো? এগুলো ছাড়া প্রশ্ন হয়ই না। আসো, ঢাকা ভার্সিটি 22-23 আসা প্রশ্ন দেখো কি বলেছে। প্রশ্ন বড়। আর এইচ রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত? রিডবার্গ ধ্রুবক আর এইচ হলে হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের দ্বিতীয় লাইনের, তাহলে দেখো বামার সিরিজ n1 ইকুয়াল কত? 2। দ্বিতীয় লাইন n2 ইকুয়াল কি বলো? লাইন বলে থাকলে কি হয়? n2 ইকুয়াল কি হয়? n1 প্লাস লাইন নাম্বার। এই যে দেখো লেখা আছে n1 প্লাস লাইন নাম্বার, তাহলে কি হবে বলো? n1 প্লাস লাইন, n1 হচ্ছে 2, দ্বিতীয় লাইন বলছে 2, তার মানে n1 কত? 4। তরঙ্গ দৈর্ঘ্য কত হবে? দ্যাট মিন্স তোমাকে জিজ্ঞাসা করছে ল্যামডা ইকুয়াল হোয়াট, ল্যামডা ইকুয়াল হোয়াট, তরঙ্গ দৈর্ঘ্য কত হবে। তাহলে আসো 1/λ, তাহলে কি আসতেছে? RH। এটা হাইড্রোজেন বলছে, রাইট? হাইড্রোজেন বলছে, তার মানে জেড কি হবে? হবে না, মানে জেড ইকুয়াল 1 আর কি, রাইট? জেড দেওয়ার দরকার নেই। তাহলে এবার লো, এবার আসো এই জায়গায় কত আসতেছে দেখো, ভালো করে তাকাও। এটা 4 আর এটা হচ্ছে 16। আমি কি কোনো জায়গায় ভুল করছি? না, ঠিক আছে। হ্যাঁ, এটা 4 আর 16, 4 আর 16 লসাগু কত? 16 না? 16ই তো, ঠিক আছে। তাহলে 4 6 মানে 4 16 মানে 4 আর 16 16 মানে 3 RH। এটা কি 1/λ, তাহলে ল্যামডা ইকুয়াল কি হবে বলো? ল্যামডা ইকুয়াল হবে 16/3 RH। এটা হচ্ছে ল্যামডার ভ্যালু। 16/3 RH আছে কোনো জায়গায়? আছে, শেষ। বলো হয়েছে নাকি হয় নাই? শেষ। তারপর আসো কি বলেছে? রিডবার্গ ধ্রুবক RH দ্বারা প্রকাশ করা হলো হাইড্রোজেন পরমাণুর বামার সিরিজের জন্য, এই যে আসো, এই যে দেখো, সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়। তোমার কি বলছে? তরঙ্গ সংখ্যা, তরঙ্গ দৈর্ঘ্য জিজ্ঞাসা করে নাই, ল্যামডা জিজ্ঞাসা করে নাই, তোমাকে জিজ্ঞাসা করছে তরঙ্গ সংখ্যা। দ্যাট মিন্স নিউ বার। নিউ বার সর্বনিম্ন চাইছে, মানে নিউ বার মিনিমাম চাইছে। তাহলে নিউ বার মিনিমাম চাইলে তুমি কি নিয়ে কাজ করবা বলো? নিউ বার মিনিমাম জিজ্ঞাসা করলে আমি কাজ করবো ভাইয়া ল্যামডা ম্যাক্স নিয়ে। কি নিয়ে কাজ করব? ল্যামডার সাথে নিউ বারের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে নিউ বার মিনিমাম চাওয়া মানে কি? ল্যামডা ম্যাক্সিমাম চাওয়া। শেষ, বুঝা গেছে? তাহলে আসো এবার, তাহলে আমাদের কি নিউ বার, নিউ বার মানে কি? 1/λ। ওকে, তাহলে আমার তো নিউ বারই বের করতে হবে 1/λ, তার মানে আমার সূত্রটা কি কি পরে উল্টাইতে হবে? উত্তর হচ্ছে না, উল্টাইতে হবে না। তাহলে আসো RH জেড স্কয়ার, হাইড্রোজেন বলছে তাই জেড স্কয়ার দিলাম না, 1/n1 স্কয়ার। n1 কত? বামার সিরিজ, তার মানে n1 কত? n1 হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার। 1/n2 স্কয়ার, n2 কত? n2 হচ্ছে 4, 2 স্কয়ার। 1/n1 স্কয়ার, n1 কত? n1 হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার। 1/n2 স্কয়ার, n2 হচ্ছে 4, 2 স্কয়ার।
মাইনাস 1 বাই, এবার ল্যামডা ম্যাক্সের জন্য n2 এর ভ্যালু কত বলো, n1 প্লাস 1, তাহলে n1 কত 2, তাহলে 2 প্লাস 1 মানে কত 3 এর স্কয়ার। তাহলে আসো এটা কি হবে RH 1/4 মাইনাস 1/9, তাহলে 4 নং 36, 4 নং 36, এবার দেখো 4 9 আর এটা কত হচ্ছে 9 4, তারপরে উপরে হচ্ছে 5, তাহলে অ্যান্সার কত হচ্ছে 5RH/36। দেখো এইখানে তোমাকে নিউ বার মানে তরঙ্গ সংখ্যা বের করতে বলছে, তাই আমরা উল্টাবো না। ওকে, তাহলে অ্যান্সার হচ্ছে 5RH/36। ওকে, এটা হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি কিভাবে লেখা বলি, 5/36 RH, মানে আরএসটা উপরেই আছে বুঝছো, আরএসটা কই আছে উপরেই আছে, এই যে এটা মানে এই যে 5/36, ও সরি এটা হচ্ছে আবার 56, মানে টাইপিং মিস্টেক আর কি, একই প্রশ্ন বুঝছো, একই প্রশ্ন, এটা টাইপিং মিস্টেক দেখে আমি এটারে এইভাবে লিখছিলাম, এখন পরে দেখি আমি আর কি এরকম উপরে নিচে পারি না, তাই তেরা দিছিলাম আর কি বুঝছো, 5/36। ওকে দেখো সো হয়ে গেছে। এবার দেখো ভাইয়া লাস্ট বার আসছে এটা জিএসটিতে, সো জিএসটির প্রশ্ন, জিএসটি প্রিপারেশন নিচ্ছ, জিএসটির প্রশ্ন সলভ করে যাবা না, দুনিয়া এত সোজা। আসো তাহলে কি বলেছে, হাইড্রোজেন পরমাণু বর্ণনায় লাইমেন সিরিজ। ওকে, লাইমেন সিরিজ দাগাই ফেলো, n1 = 1, রেখা সৃষ্টিকারী চতুর্থ শক্তি স্তর থেকে আগত ইলেকট্রন, চতুর্থ শক্তি স্তর মানে n = 4, তো ইলেকট্রনের বিকিরিত শক্তি তরঙ্গ সংখ্যা, ও মারি তরঙ্গ সংখ্যা মানে কি নিউ বার জিজ্ঞাসা করছে, আর RH এর ভ্যালু ওরা দিয়ে দিছে ভাই, আর ওরা RH এর ভ্যালু দিতেই পারে, ওইগুলো নিয়ে তোমার প্যারা খাওয়ার কোনো কারণ নাই, মিটার ইনভার্সে দেওয়া আছে, আরো সুবিধা, এমন না যে অসুবিধা। আসো তাহলে নিউ বার, আসো তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এটা থাকুক না, এটা থাকুক না, RH থাকুক না, তুমি আগে একটুকে হিসাব করো, তাহলে 1/1² মানে 1 মাইনাস 1/16, তাহলে এখান থেকে কত আসে দেখো 1/n2² মানে 16, তাহলে 16 15/16 বুঝছো, এটা হচ্ছে 15/16, আর এই RH এর ভ্যালুটা এখানে দেওয়া আছে 10 10 টু দি পাওয়ার -6, 10.97 10 টু দি পাওয়ার 6, আমরা 11 ধরে নিলাম 10 টু দি পাওয়ার -6 একবারে, এভাবে চিন্তা করলাম, কি বলেছি দেখো 10.97 আছে, আমরা 11 ধরলাম ভাই, 11 15/16 10 টু দি পাওয়ার -6। ওকে ওকে, তাহলে এবার তুমি এই জায়গা থেকে হিসাব করো, বাদ বাকি আশা করি তুমি নিজেই বুঝে যাবা। ওকে ভাই আমরা হিসাব করে স্টার্ট করি। ভাইয়া নর্মালি চিন্তা করো, এত বেশি প্যারা নিও না। এই যে দেখো 15/16, 15/16 দিকে তাকাও, তুমি 15/16 দেখতেছো, আমি তো 15/16 দেখতেছি না, আমি এটা 16/16 মনে করতেছি, 15/15 বা 16/16 তুমি যেভাবে চিন্তা করো, এটা কি একের কাছাকাছি কোনো একটা সংখ্যা, একের কাছাকাছি সংখ্যা, আর এটা হচ্ছে 11, তাহলে 11 একে 11, রাইট, এরকম টাইপের কোনো ভ্যালু আসবে, তাহলে 10.97 ছিল 10.97 টাইপেরই কোনো একটা ভ্যালু, তাহলে 10.97 টাইপের কোনো একটা ভ্যালু, জাস্ট কতটুকু চেঞ্জ হবে কমবে কতটুকু ওইটাও বোঝা যাবে, কেমনে বোঝা যাবে দেখো, মনে করো আমি যে এটারে 16 ধরছি, 15টারে 16 ধরছি, তাহলে লবকে একটু বেশি ধরছি, বাট লব কি বেশি নয় 15, ভাইয়া 15 একটু কম, তাহলে অ্যান্সার একটু কম আসবে, 10.97 থেকে অ্যান্সার একটু কম আসবে, তাহলে 10.97 থেকে অ্যান্সার একটু কম আসবে। ওকে হয়ে গেছে, আর বাদ বাকি যা থাকবে তা সেট, শেষ, 10.97 থেকে একটু অ্যান্সার কম আসবে, শেষ, মানে এইটারে আর 11 ধরার দরকার নেই। আমি 11 কেন ধরছিলাম, আমার হিসাবের সুবিধার জন্য, আমার হিসাবের সুবিধা এই জায়গা থেকেই হয়ে গেছে, 15/16 থেকেই হয়ে গেছে, খেয়াল করো 15/16, আমি এটাকে ধরছি কি 16/16 মানে কত অ্যান্সার 1, বাট এটা কি 1 হবে না, একের চেয়ে একটু কম হবে অ্যান্সার, একের চেয়ে একটু কম হবে, কেন একের চেয়ে কম হবে, কারণ লব কম, অ্যাকচুয়ালি লব কম হইলে অ্যান্সারও কমে যায়, তাহলে এটা একের চেয়ে একটু কম হবে, তাহলে এক যদি 10.97 সাথে গুণ দাও 10.97 হচ্ছে, বাট একের চেয়ে একটু কম সংখ্যা যদি গুণ দাও তাইলে অ্যান্সার কি একটু কমে যাবে না, অ্যান্সারটা একটু কমে যাবে, তাহলে অ্যান্সার কত 10.28 আসবে, আর বাদ বাকি দেখো সব সেম 10 টু দি পাওয়ার -6 10 টু দি পাওয়ার -6, তাহলে অ্যান্সার এটা, মানে এটা কোনো ক্যালকুলেশন এলো না, শেষ, পড়ালেখা অনেক কঠিন না ভাই। এবার সাস্টের দুইটা প্রশ্ন সলভ করে ফেলো। হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন এক শক্তি স্তর থেকে আরেক শক্তি স্তরে গেলে বামার সিরিজের সৃষ্টি তরঙ্গ দৈর্ঘ্য 434 ন্যানোমিটার, কোন শক্তি স্তর থেকে ইলেকট্রন কোন শক্তি স্তরে স্থানান্তরিত হয়। 434 মানে কি নীল না, এই 434 মানে কি, 434 মানে কিন্তু নীল,
ওকে, নীল। বুঝা গেছে কিনা? নীল। নীল মানে কি? কোনো জায়গা থেকে 2 এ আসবে। 2 মানে কি? এটা ভিজিবল না? ভিজিবল। না বললেও ওই তো বামার সিরিজ বলে দিছে। তার মানে কি? কোনো জায়গা থেকে 2 এ আসবে, হয় 5 থেকে 2, না হলে 4 থেকে 2। হিসাব করে দেখবা 5 থেকে 2 এ আসবে। 5 থেকেই 2 এ আসার কথা আর কি। একটু হিসাব করে দেখবা 5 থেকে 2 এ আসবে। মানে এটা তো মুখস্থ। 434 অনেক ফেমাস না? এটা নিজে করবা, এটা নিজে করবে। দেখো এই যে সেম প্রশ্ন, মানে সাস্টে সাস্টে 7-8 আসা, যেটা তোমাকে কি ওই যে জিএসটিতে দিছে, ওই যে 10.97 10⁻6 মিটার ইনভার্স ওয়ানে দিছে। ঠিক আছে? সো এই তো। আচ্ছা, এখানে কি ভুল আছে কিনা আমি জানি না। লাইক এখানে -6 দেখি, এখানে -6 দিছি। সো এখানে যদি +6 থাকতো, এখানে +6 হইতো। ওকে, সো এটা একটু দেখে নিও। ওকে, এটা একটু দেখে নিও। মানে আমাদের ক্যালকুলেশন ঠিক আছে, সমস্যা নেই। এই তো হয়ে গেছে আমাদের এই পোর্শন শেষ আল্লাহর রহমতে। এখন দেখো তো, এই প্রশ্ন আসলে পারবো না। হাইড্রোজেন বিকিরণের 5টা সারির নাম লেখো। মানে রিটেন তো নাই তোমাদের। সো রিটেন যেহেতু নাই, সো তোমার প্যারা নাই। বাট আমরা এগুলো জানি কি না? জানি। দেখো, এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহের রোগ নির্ণয়ে কোনটির মূলত ভূমিকা রয়েছে? আমরা একটু আগে পড়েছিলাম, বলো। আমরা একটু আগে পড়েছি নাকি পড়ি নাই? পড়েছি। তার মানে কি? হাইড্রোজেন। ফসফরাসও ছিল, হ্যাঁ। হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর পাশের সিরিজ পেস্টেন সিরিজ, হ্যাঁ, এটা পেস্টেন হবে। পেস্টেন সিরিজের জন্য কোনটা সত্য? পেস্টেন সিরিজ মানে কি? n1 = 3। তাহলে n2 কি হবে? 3-এর চেয়ে বেশি হবে। 3-এর চেয়ে বেশি হবে। এগুলো কিন্তু শাস্ত্রের প্রশ্ন। ওকে, তারপরে এমআরআই প্রযুক্তিতে বর্ণালীবিদিক পদ্ধতি প্রয়োগ করা হয় কি? নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোন্যান্স। কারেন্সি নোটে কি থাকে? ফসফর থাকে। পারদের রেখা বর্ণালীতে কমলা এটা। মানে এগুলো মেডিকেলে আসা প্রশ্ন আর কি। এগুলো এত বেশি প্যারা নাই। মানে ওই যে কোনটা বেশি কোনটা কম। অবলোহিত রশ্মির ব্যবহার নয় কোনটা? টিভি সিগন্যালে অবলোহিত রশ্মি ব্যবহার করা হয় না। ইনফ্রারেড রে তুমি জানো। ইনফ্রারেড রে মানে কি? আইআর। আইআর মানে কি হবে? দেখো এই যে আমরা পড়ছি না 780 ন্যানোমিটার থেকে 1 মিলিমিটার। সো ওইটারই এইভাবে মাইক্রোমিটারে দেওয়া আছে। তার মানে 3 নাম্বারটা অ্যান্সার। এগুলো মেডিকেলে আসা প্রশ্ন আর কি। ওকে, এমআরআই মানে কি? ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। ওকে, সো এই তো এগুলো হয়ে গেছে আমাদের, বোঝা গেছে। সো এগুলো নিয়ে আর কোনো পেরেশানি নাই আমাদের। আসো 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 আসো, কয়েকটি স্টার দাও ভাইয়া, কয়েকটি স্টার দাও। আইন শনাক্তকরণ ভাইয়া, আমরা মনে হয় একটা টপিক স্কিপ করছি মাঝখানে। মাঝখানে ভাইয়া একটা টপিক স্কিপ করছি। কোন টপিকটি স্কিপ করছি বলো তো? দ্রাব্যতা। ইয়েস। এই বেটা, দ্রাব্যতা স্পেশাল না? দ্রাব্যতা স্পেশাল জিনিস না। সো দ্রাব্যতা কেন এই টপিকগুলোর ভিতরে আলোচনা করব? দ্রাব্যতা বাইরে। দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা যা হবে বাইরে হবে। বুঝা গেছে? দ্রাব্যতার আলোচনা বাইরে, শেষ। এবার আসো, তাহলে আমরা আয়ন শনাক্তকরণ নিয়ে কাজ করি। আয়ন শনাক্তকরণ কি ভাই? সিম্পল কথা বলি, মানে যেগুলা পিওর, মানে পিওর বলতে কি, যেগুলো সিঙ্গেল, এগুলো কোনো সময় স্কিপ করা যাবে না। মানে আসো, সোডিয়াম প্লাস কি দিয়ে শনাক্ত করা হয়? পটাশিয়াম পাইরঅ্যান্টিমোনেট। শেষ। অ্যামোনিয়াম আয়ন কি দিয়ে শনাক্ত করা হয় বলো? নেসলার। নেসলার নেসলার K2HI4 নেসলার। ওকে, ক্যালসিয়াম 2+ কি দিয়ে করা হয় বলো তো? অ্যামোনিয়াম অক্সালেট, রাইট? অ্যামোনিয়াম অক্সালেট দিয়ে শনাক্ত করা হয়। মানে এই যে সিঙ্গেল যেগুলো আছে, এগুলো কি করা যাবে না, ভুলেও স্কিপ করা যাবে না। তারপর ক্লোরাইড হচ্ছে গিয়ে কি? সিলভার নাইট্রেট। আর সালফেট কার্বনেট, এগুলো কি? এগুলো হচ্ছে পেরিয়াম নাইট্রেট। মানে তোমার দুনিয়া থাকুক আর যাক, তুমি এইগুলা ভুল করতে পারবে না। এগুলো তোমার মনে রাখতে হবে। ওকে, এবার আসো, সোডিয়াম প্লাস K2Sb2O7 দিয়ে শনাক্ত করা হয় কি কালার দেয়? সাদা কালার অদক্ষেপ দেয়। অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে গেলে কি কালার তৈরি হয়? বাদামি কালার। NH2 অ্যামোনিয়াম অ্যামিনো মার্কিউরিক আয়োডেট, এটার বাদামি কালার অদক্ষেপ তৈরি হয়। ক্যালসিয়ামের ক্ষেত্রে সাদা কালার অদক্ষেপ তৈরি হবে। ক্লোরাইড, সিলভার নাইট্রেট, প্রথমে সিলভার ক্লোরাইডের সাদা অদক্ষেপ তৈরি হবে, যা পরবর্তীতে ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের ডাইঅ্যামিন সিলভার আয়নের কি করবে বলতো?
দ্রবণ তৈরি করে ফেলবে, মানে ক্লিয়ার হয়ে যাবে, এটা পরিষ্কার বর্ণহীন দ্রবণ তৈরি হবে। কথা বোঝা গেছে? তাহলে সিলভার ক্লোরাইডের ফার্স্টে কি পদক্ষেপ? সাদা পদক্ষেপ, এটা আমরা সবাই জানি, তাই না? সবাই জানি। যা পরবর্তী এর ভিতরে যদি তুমি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও কি হবে? এটা ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। সালফেট আর কার্বনেট, ওর ভিতরে যদি তুমি বেরিয়াম নাইট্রেট দাও কি পাবা? সাদা পাবা। কি পাবা বলো? কি পাবা বাবা? সাদা পাবা। দেখো মনে করো সালফেট, সালফেট তো নেগেটিভ, মাইনাস না, এই জায়গায় মাইনাস প্লাস কে, বেরিয়াম না, তাহলে সালফেট যদি তুমি সালফেটের সাথে যদি তুমি ওরে দাও তাহলে কি পাবা? প্লাস আর মাইনাস, বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ পাবা। বুঝে বুঝে পড়লে ইজি। কার্বনেট মাইনাস, বেরিয়াম কি প্লাস না, তাহলে বেরিয়াম কার্বনেটের সাদা পদক্ষেপ পাবা। ওকে, তাহলে বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ পাওয়া যায়, বেরিয়াম কার্বনেটের সাদা পদক্ষেপ পাওয়া যায়। এই বেরিয়াম সালফেটের সাদা পদক্ষেপ ওর ভিতরে তুমি যদি HCl দাও তাহলে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ কি পাবা? পাবা না। কেন? কারণ ও কি কার্বনেট না? ছোটবেলায় 9-এ পড়ছিলাম, 8-এ পড়ছিলাম, আমাদের টাইমে 8-এর বইয়ে ছিল, কি ছিল? ধাতুর কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়া দিলে কার্বন ডাই অক্সাইডের গ্যাস বুদবুদ পাওয়া যায়, মানে লবণ পানি আর কার্বন ডাই অক্সাইডের বুদবুদ পাওয়া যায়, তাহলে কার্বন ডাই অক্সাইডের বুদবুদ কি পাওয়া যাবে? বুঝা গেছে? এইগুলা তোমার জেনে যাইতে হবে, এইগুলা তুমি মুখস্থ একদম ঠুটস্থ রাখতে হবে। আরেকটা কি বলতো? নাইট্রেট আয়ন, এটা হচ্ছে বাদামি রিং, বাদামি বলয়। হ্যাঁ, নাইট্রেট আয়ন কি? বাদামি বলয় বা রিং টেস্ট, এটাকে বলা হয় রিং টেস্ট, বাদামি রিং টেস্ট। রিং টেস্ট বাদামি কালার বলয় তৈরি করে রিংয়ের মতো। ওকে, এরপর এরপর এক্সট্রা অনেক পড়া আছে। কি পড়া আছে? এই দেখো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে সবাই রে শনাক্ত করা যায়, যতগুলো ক্যাটায়ন আছে ম্যাক্সিমাম রে শনাক্ত করা যায় কি দিয়ে? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। ফেরাস, ফেরিক, ফেরাস হাইড্রোক্সাইডের কালার কি ভাই? আজীবন সবুজ কালার। ফেরিক হাইড্রোক্সাইডের কালার কি? বাদামি কালার। কপার কপারের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি করবে? টেট্রাঅ্যামিন কপার সালফেটের গাঢ় নীল পদক্ষেপ বা প্রুশিয়ান ব্লু, গাঢ় নীল বা প্রুশিয়ান ব্লু পদক্ষেপ তৈরি করবে। এটা কি মুখস্থ না? একদম মুখস্থ না? একদম মুখস্থ। তাহলে কপার যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে কি করবে? সরি, এক সেকেন্ড। কপার যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে তাহলে কি হবে? গাঢ় নীল বা প্রুশিয়ান ব্লু পদক্ষেপ তৈরি করবে। তারপর জিঙ্ক, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, এগুলো মুখস্থ করার দরকার নেই, নর্মালি সাদা। এরপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হয়? সাদাটা চইলা যায়। অ্যামোনিয়াম ক্লোরাইড দিলে সাদা ব্যাক করে, সাদা ব্যাক যদি করে তাহলে ওইটা অ্যালুমিনিয়াম, সাদা যদি ব্যাক না করে তাহলে এটা জিঙ্ক। যে দেখো সাদা ব্যাক করছে অ্যালুমিনিয়াম, সাদা ব্যাক করে নাই জিঙ্ক। এটা বুঝে বুঝে পড়ার জিনিস, মুখস্থ করে লাভ নেই। এবার আসো ইম্পর্টেন্ট, তাহলে তুমি এখান থেকে মনে রাখবা কিন্তু এই যে ফেরাস, ফেরিক আর এই যে কপার, প্রুশিয়ান ব্লু, সুপার ইম্পর্টেন্ট ভাই, সুপার ইম্পর্টেন্ট। দেখো এগুলো হচ্ছে সিঙ্গেলগুলা, এই সিঙ্গেলগুলো তোমার মনে রাখতেই হবে, এইগুলো ছাড়া তুমি যাইতে পারবে না পরীক্ষার হলে। এবার আসো K4FeCN6, K4FeCN6 দিয়ে কি হবে? K4FeCN6 ফেরাসের সাথে বিক্রিয়া করলে হালকা নীল, ফেরিক মানে বড়টার সাথে করলে গাঢ় নীল, ঠিক আছে? কপারের সাথে করলে বাদামি, জিঙ্কের সাথে করলে সাদা। জিঙ্ক মানে সাদা, জিঙ্ক তো অবস্থান্তর না, জিঙ্কের সাথে সাদা কালারই আসবে। কপারের সাথে যদি K4FeCN6 করে তাহলে কি হবে? তোমার লালচে বাদামি আর কি। এই একটু কি এতটুকু জানলে এনাফ। আর ওকে, এই যেমন দেখো একটি দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দেওয়া, পটাশিয়াম ফেরোসায়ানাইড মানে কি বাবা? পটাশিয়াম ফেরোসায়ানাইড মানে কি? K4FeCN6, মাত্র যেটা পড়লাম। এটা কই আসছে দেখো তো? গত বছর ষষ্ঠে আসছে, এটা গত বছর ষষ্ঠে আসছে, রাইট? তাহলে একটি দ্রবণে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করলে বাদামি পদক্ষেপ পড়ে, বাদামি পদক্ষেপ কার সাথে পড়ে? লালচে বাদামি, মাত্র পড়লা কার সাথে? কপারের সাথে। ফেরাস হালকা নীল, ফেরিক গাঢ় নীল, বড়রা গাঢ় নীল, কপার লালচে বাদামি, আর জিঙ্ক সাদা। ওকে, সো এই তো হয়ে গেছে। এটা কি? এই যে এটা হচ্ছে হালকা নীল, এটা হচ্ছে হালকা নীল, বুঝা গেছে? ওকে, আসো এবার K3FeCN6, K3FeCN6 হচ্ছে গাঢ় নীল আর বাদামি, মানে কি? যে ফেরাস হইলে গাঢ় নীল, ফেরিক হইলে বাদামি। যাই হোক, এটা মুখস্থ করার দরকার নেই, এটা মুখস্থ রাখতে হবে, সুপার ইম্পর্টেন্ট। এই অ্যামোনিয়াম থায়োসায়ানাইড, অ্যামোনিয়াম থায়োসায়ানাইড ফেরাসের সাথে বর্ণহীন, ফেরিকের সাথে রক্তলাল, এই যে এটা মাথায় রাখতে হবে। অ্যামোনিয়াম থায়োসায়ানাইড কি করবে বলো? ফেরিকের সাথে
রক্তলাল বর্ণ তৈরি করবে। কি তৈরি করবে? রক্তলাল বর্ণ তৈরি করবে। তাহলে অ্যামোনিয়াম থায়োসায়ানেট ফেরিকের সাথে কি করবে? রক্তলাল বর্ণ তৈরি করবে। ওকে ওকে, এবার এটা সুপার ইম্পর্টেন্ট, যেহেতু তোমাদের জিএসটিতে তো রিটেন নাই, রিটেন থাকলে আমি তোমারে রিটেনটা মুখস্থ করাইতাম, বলতাম অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণটা একদম টুটস্থ রাখতে হবে। অ্যামোনিয়াম আয়ন কি দিয়ে শনাক্ত করতে হয়? নেসলার বিকারক। নেসলার মানে কি? K2HgI4 প্লাস NOH। এখন প্রথমে NOH পার্টটা বিক্রিয়া করে, কি তৈরি করে? অ্যামোনিয়া গ্যাস তৈরি করে। এই অ্যামোনিয়াটা পরে K2HgI4 এর সাথে বিক্রিয়া করে NH2Hg2I3 বা বাদামি অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড তৈরি করে। ওকে ফাইন। এবার দেখো সাস্টের এই প্রশ্নটা কত সুন্দর প্রশ্ন। সাস্টে কি আসছে দেখো, সাস্টে আসছে নেসলার দ্রবণে কোনটি থাকে না? নেসলার দ্রবণে কোনটি থাকে না? দেখো তো, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়া, K2HgI4, KOH, ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার করছে অ্যামোনিয়া, বাট অ্যামোনিয়াটা থাকে। কেমনে থাকে? ওই যে তৈরি হয়, তৈরি হয় না, তাহলে থাকে না কি বলো? থাকে না হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। বুঝছো? অ্যামোনিয়াম ক্লোরাইড থাকে না। এই যে K2HgI4 থাকবে, ক্ষার থাকবে, আর অ্যামোনিয়া তো থাকবেই। ওকে, তারপরে আর কি আছে? এই যে ক্লোরাইড হয়ে গেছে না? ক্লোরাইড হয়ে গেছে। সালফেট, সালফেট নিয়ে আমরা আলোচনা অলরেডি করে ফেলছি। এবার আসো দেখো, জাস্ট হচ্ছে গিয়ে একটু প্রশ্নগুলো সলভ করলেই একটা হয়ে যাবে। অ্যামোনিয়াম আয়নের উপস্থিতি নির্ণয়ে ব্যবহৃত বিকারক কোনটা বলো? অ্যামোনিয়াম আয়ন মানে কি? নেসলার বিকারক, K2HgI4, NOH। নিম্নের কোন পরীক্ষাটি সালফিউরিক অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য তৈরি করে? ওই যে একটু আগে বললাম না, বেরিয়াম নাইট্রেট। এই যে বেরিয়াম নাইট্রেট, দেখো এই যে দেখো ঢাকা ভার্সিটিতে আসছে, বেরিয়াম ক্লোরাইড জলীয় দ্রবণে পাতলা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করতেছে। তাহলে দেখো বেরিয়াম ক্লোরাইড মানে কি? BaCl2, পাতলা সালফিউরিক অ্যাসিড মানে সালফেট, দ্রবণে যোগ করলে সাদা অধক্ষেপ তৈরি হয়। কার সাদা অধক্ষেপ তৈরি হয় বলো তো? কার সাদা অধক্ষেপ তৈরি হবে? ওই যে বেরিয়াম আর সালফেট, বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ একটু আগে পড়ছে কিনা? হ্যাঁ। এই বিক্রিয়া আয়োডিক সমীকরণটির অবস্থা সহ সংকেত কি? ও যাক ভাই, এটা কি অধক্ষেপ তৈরি হবে? মানে কি তৈরি হবে বলো? সাদা কালারের অধক্ষেপ তৈরি হবে, সাদা অধক্ষেপ তৈরি হবে। অধক্ষেপ মানেই তো সলিড, এই অধক্ষেপ মানেই কি? সলিড। তাহলে এবার আসো, বেরিয়াম সালফেটের অধক্ষেপ পড়ছে, অধক্ষেপ কি হবে? সলিড হবে। এবার দেখো কোনটা অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে এই যে এটা, বেরিয়াম 2+, সালফেট 2-, এই যে জায়গা থেকে আসছে। জলীয় দ্রবণ বলছে, হ্যাঁ, আবার পাতলা বলছে, তার মানে কি? বেরিয়াম 2+ অ্যাকুয়াস, সালফেট অ্যাকুয়াস, এখান থেকে আসবে সলিড। কোন সিলভারটি ক্রিম বর্ণের কঠিন পদার্থ সূর্যালোকে কালচে হয়, ঘন অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত হয়? এটা কিন্তু পারো না। সূর্যালোকে কে কালচে হয় তুমি জানো না। ঘন অ্যামোনিয়া দ্রবণে কে দ্রবীভূত হয় তুমি জানো না। বাট এটা ঢাকা ভার্সিটিতে আসছে, তারপরে কি তোমার জানতে হবে? আসো, সিলভার ফ্লোরাইড মাথায় রাখবা। সিলভার ক্লোরাইডের কালার সবাই জানি আমরা ছোটবেলা থেকে, সাদা। সিলভার আয়োডাইডের কালার কি বলতো? হলুদ। আর এই যে সিলভার ব্রোমাইডের কালার হচ্ছে হালকা হলুদ, পেল ইয়েলো বলা হয়, বা ক্রিম কালার। এটা হচ্ছে পেল ইয়েলো বা ক্রিম কালার। আর সিলভার ক্লোরাইড কি? বর্ণহীন। ওই যে ছোটবেলায় আমরা পড়তাম না ফাজারের নীতিতে, অ্যানায়নের আকার যত বড় হবে, অ্যানায়নের আকার যত বড় হবে সে তত বেশি সমযোজী হবে, মানে পোলার আয়ন বেশি হবে। পোলার আয়ন বেশি হইলে কি হয়? পোলার আয়ন বেশি হইলে কালারটা তত বেশি উজ্জ্বল হয়। দেখো তো, সিলভার আয়োডাইডের কালার কি? তত বেশি উজ্জ্বল, হলুদ। আর সিলভার ফ্লোরাইড কি? সিলভার ফ্লোরাইড হচ্ছে বর্ণহীন, মানে অ্যানায়নের আকার ছোট, পোলারাইজেশন এখানে কম হয়। ওকে আসো, এরপরে এই যে এটা দেখো ভাইয়া, এইগুলা কোনো কিছু স্কিপ করতে পারবে না, কোনো কিছু স্কিপ করতে পারবে না। একটি হ্যালাইটকে ঘন সালফিউরিক অ্যাসিডে দেওয়া হয়েছে, তাহলে হ্যালাইট যদি সালফিউরিক অ্যাসিডের ভিতরে দাও তখন কি হবে? তখন এই যে এগুলো হবে। দেখো, আয়োডাইড বেগুনি কালারের ধোয়া, ব্রোমাইড লালচে বাদামি, আয়োডাইডটাই বেশি আসে আর কি, বুঝছো? আয়োডাইডটাই বেশি আসে। ক্লোরাইড বর্ণহীন ঝাঁঝালো, ফ্লোরাইড হচ্ছে সাদা ধোয়া। আসো, একটি হ্যালাইটকে ঘন সালফিউরিক অ্যাসিড উৎপন্ন বেগুনি ধোঁয়া উৎপন্ন হয়েছে। বেগুনি ধোঁয়া মানে কি বলতো? এটা আয়োডাইড আয়ন, এটা আয়োডাইড আয়ন। তাহলে হ্যালাইট প্লাস সালফিউরিক অ্যাসিড, হ্যালাইট প্লাস সালফিউরিক অ্যাসিড, এটা তোমার জেনে যাইতে হবে। বুঝা গেছে? ওকে আসো, তারপরে এই যে নেসলার দ্বারা, এই যে দেখো জিএসটি প্রশ্ন, নেসলার দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা হয়? অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করা হয়। এইটা জিএসটিতে আসা প্রশ্ন। আসো দেখি, একটি সুন্দর প্রশ্ন, কোন একটি লবণের দ্রবণে বেরিয়াম ক্লোরাইড যোগ করা হইল?
সাদা দক্ষেপ পড়লো, যা HCl এ দ্রবীভূত হলো না। আচ্ছা, তুমি কিন্তু অলরেডি বুঝে গেছো। বেরিয়াম আছে, বেরিয়াম আছে, সাদা দক্ষেপ পড়ছে, তাহলে বেরিয়াম সাদা দক্ষেপ, মানে বেরিয়াম কই পড়ছো তুমি? বেরিয়াম নাইট্রেটের ওই জায়গায় পড়ছো বেরিয়াম। সাদা দক্ষেপ পড়লো, সাদা দক্ষেপ কি পড়ছো? ইদার বেরিয়াম সালফেট আর নাইলে বেরিয়াম কার্বনেট। পড়ছি না? কোন জায়গায় পড়ছি? মাত্র পড়ছি আমরা, তাই না? দেখাই দিচ্ছি একটু, দেখো আরেকটু রিভিশন দাও। ভালো প্রশ্ন এটা, হ্যাঁ। এই দেখো, তাহলে বেরিয়ামের সাথে সাদা দক্ষেপ দুইটা জিনিসের পরে, বেরিয়াম সালফেট আর বেরিয়াম কার্বনেটের, তাই না? ওকে ফাইন, আসো এবার আসো। তাহলে বেরিয়াম সাদা দক্ষেপ পড়ছে, তারপরে সাদা দক্ষেপটা কয় জাতের হইতে পারে ভাইয়া? ইদার বেরিয়াম সালফেটের না হলে বেরিয়াম কার্বনেটের। ওকে, যা HCl এ দ্রবীভূত হইল না। ভাই HCl এ দ্রবীভূত হয় কে? কার্বনেট, কার্বন ডাইঅক্সাইড বের করে। এখানে বলছে দ্রবীভূত হইল না, তারপরে আবার এটা কি বেরিয়াম সালফেট না বেরিয়াম কার্বনেট? বেরিয়াম সালফেট। কেন? HCl এ দ্রবীভূত হইল না, ফাইন। লবণটি পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে। ওমা, সোনালী হলুদ বর্ণ প্রদর্শন করে, এটা আবার কি? এটা হচ্ছে ক্যাটায়নের পরীক্ষাটা আর কি। ওকে, ক্যাটায়নের পরীক্ষাটা কেন? কারণ এই জায়গা থেকে তুমি সালফেটটাকে চিনছো। তাহলে সোনালী হলুদ দেখলেই তোমার কার কথা মাথায় আসে? সোডিয়াম। আর ওইখান থেকে সালফেট কে পাইছো? সালফেট, সালফেট হচ্ছে আমার অ্যানায়ন, তাহলে এটা হচ্ছে গিয়ে আমাদের সোডিয়াম সালফেট। খুবই সুন্দর একটা প্রশ্ন, বুঝছো? না পড়ে যাওয়া যাবে? যাওয়া যাবে না। আসো, এই দেখো ষষ্ঠের প্রশ্ন। ষষ্ঠের প্রশ্ন, একটি জলীয় দ্রবণে অ্যামোনিয়াম অক্সালেট দেওয়া হয়েছে, সাদা দক্ষেপ তৈরি হয়েছে। আর কোনো কিছু পড়ারই দরকার নাই, আমরা সিঙ্গেলের ভিতরে পড়াইছিলাম যে ক্যালসিয়াম সাদা দক্ষেপ পরে অ্যামোনিয়াম অক্সালেট দিতে হয়। ওকে, আসো এই দেখো, একটি বর্ণহীন জলীয় দ্রবণে ক্লোরিন যোগ করা হলে দ্রবণটি বাদামি লাল বর্ণ ধারণ করে এবং সিলভার নাইট্রেট যোগ করা হলে হলুদ বর্ণের পদক্ষেপ পাওয়া যায়। ভাইয়া হলুদ হলুদ ভাব আছে, হলুদ হলুদ ভাব আছে মানে হচ্ছে এটা কি? ব্রোমিন। শেষ। এই যে হলুদ হলুদ ভাব আছে মানে ব্রোমিন, শেষ। দেখো এইগুলা কিন্তু সবগুলো ভালো প্রশ্ন সলভ করাচ্ছে, একটাও খারাপ প্রশ্ন না। একটি জলীয় দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে সাদা দক্ষেপ পড়ে, যা নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় কিন্তু অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়। তাহলে কোন আয়ন ভাইয়া? ক্লোরাইড আয়ন, রাইট? ক্লোরাইড আয়ন। আমরা একটু আগে পড়ছি না, ক্লোরাইড আয়নে প্রথমে কি সিলভার নাইট্রেট যোগ করলে কি সাদা দক্ষেপ পড়বে? কার সাদা দক্ষেপ? সিলভার ক্লোরাইডের। এর ভিতরে তুমি যদি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দাও তাহলে ক্রিস্টাল ক্লিয়ার দ্রবণ তৈরি হবে, রাইট? তাহলে এটা কোন আয়ন উপস্থিত? ক্লোরাইড আয়ন উপস্থিত। সুন্দর প্রশ্ন, দুইটা কেস টেস্ট টিউবে, এগুলোর দরকার পড়বে না। এই দেখো তাও পারবা। এই যে কেবিআর আর কেআই নেওয়া হয়েছে, সালফিউরিক অ্যাসিড যোগ করা হয়েছে, তাহলে কি হবে? এই দেখো আই মাইনাসের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে? বেগুনি কালারের ধোঁয়া তৈরি হবে। আর বিআর মাইনাসের সাথে সালফিউরিক অ্যাসিড দিলে কি হবে? লালচে বাদামি কালার ধোঁয়া তৈরি হবে। এটা হচ্ছে এই যে একটু আগে যে পড়াইছিলা ঢাকা ভার্সিটির প্রশ্নটা, দেখো ঢাকা ভার্সিটির প্রশ্নটা, এই যে ঢাকা ভার্সিটির প্রশ্নটা, এই দেখো লালচে বাদামি ধোঁয়া আর বেগুনি ধোঁয়া, দেখো লালচে বাদামি ধোঁয়া আর বেগুনি ধোঁয়া, বুঝছো? সো এগুলা দরকারি প্রশ্ন। তুমি রেগুলার প্রশ্ন, এখন ভাই আসো একটু রেগুলার প্রশ্ন করি। রেগুলার প্রশ্ন মানে কি? দেখো যেগুলা হাজারি স্যারের বইতে আছে। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট মানে কি? সোডিয়াম প্লাস আয়ন শনাক্তকরণ। সোডিয়াম প্লাস আয়ন শনাক্ত করতে কি লেগে? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট। তারপরে নিচের কোনটি নেসলার বিকারক? K2HgI4। তারপরে নিচে চারটা জলীয় দ্রবণ, ধর এটি লাগবে না। ওকে, এই যে এগুলো একটু নিজে নিজে করবা। এই যে এগুলো বেরিয়াম নাইট্রেট, এই যে আমার যেগুলো পড়ানো শেষ, আমার যেগুলো পড়া এগুলো পড়াই ফেলছি। কপার 2+ আয়নের দ্রবণে অধিক অ্যালিসফ্লোরাইড যোগ করলে কি হবে? গাঢ় নীল। টেট্রাঅ্যামিন কপার সালফেটের গাঢ় নীল, টেট্রাঅ্যামিন কপার সালফেটের গাঢ় নীল কালো পদক্ষেপ, টেট্রাঅ্যামিন কপার সালফেটের গাঢ় নীল কালো পদক্ষেপ। বুঝা গেছে? মানে পড়ালেখা সহজ ভাই, বুঝছো? পড়ালেখা সহজ, তোমার বাকিগুলো লাগবে না, বুঝছো? বাকিগুলো লাগবে না। তোমার কাজ কি? তোমার কাজ হচ্ছে এগুলা ভালো করে দেখা। এই যে বলয় টেস্ট, দেখো সব লাগবে না, বুঝছো? সব লাগবে না। বলয়, এই দেখো বলয় পরীক্ষার মাধ্যমে কোনটা শনাক্ত করা যায়? নাইট্রেট আয়ন বলয় টেস্ট, রাইট? রিং টেস্ট। ফেরিক লবণ, ফেরিক দ্রবণ শনাক্তকরণে ব্যবহার করা হয় অ্যামোনিয়াম থায়োসায়ানাইড। ওই যে মনে আছে রক্তলাল, রক্তলাল। ওকে, নিচের কোনটি ফেরিক দ্রবণ আয়ন শনাক্তকরণে ব্যবহার করা হয়? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করা হয়। আমি অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিলাম, কেন? এটা বেশি ফেমাস এই জন্য। এই তো, এবার শিক্ষা পরীক্ষা। শিক্ষা পরীক্ষা নিয়ে কথা কম কাজ বেশি। শিক্ষা পরীক্ষায় বেশি কিছু পড়তে হয় না, দেখছো? যা পড়বা কারেন্ট পড়বা, কারেন্ট মানে কোনো কথা নেই এখানে, কোনো কথা নেই, চুপচাপ, জাস্ট চুপচাপ। ওকে, জাস্ট চুপচাপ। এবার আসো, শিক্ষা পরীক্ষায় প্লাটিনাম তার দেওয়া হয়,
গাঢ় HCl দেওয়া হয়, শেষ। আর কি, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+, শিক্ষা পরীক্ষায় অংশগ্রহণ করে না, শিক্ষা পরীক্ষা দেয় না, শিক্ষা দেয় না। এই 3টা পয়েন্ট তোমার আগে জানতেই হবে, এই 3টা পয়েন্ট তোমাকে জানতেই হবে, আর কিছু জানো না জানো। এবার আসো কালারগুলো একটু দেখো। আমরা জানি সোডিয়াম মানে সোনালী হলুদ, পটাশিয়াম মানে বেগুনি, ক্যালসিয়াম মানে ইটের মতো লাল, বেরিয়াম মানে হলুদ সবুজ। একটুক তুমি যদি না জানো, কপার, কপার মানে কি, নীলাভ সবুজ শৈবাল, ওই যে নীলাভ সবুজ। সো একটুক যদি তুমি না জানো, এটা তোমার দোষ, এটা তোমার দোষ, আগেই বলতেছি। একটুক তোমার জানতেই হবে। দেখো কে শিক্ষা পরীক্ষা দেয় না, বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+। শিক্ষা পরীক্ষায় সোনালী হলুদ বর্ণ দেয় কে, সোডিয়াম। তারপরে কোনটি শিক্ষা পরীক্ষায় বেগুনি বর্ণ দেয়, পটাশিয়াম। ফ্লেম টেস্টে গোল্ডেন ইয়েলো কে, সোডিয়াম। আচ্ছা এটা না, এটা রিং টেস্টের দরকার নাই। এই যে এটা আয়ন শনাক্তকরণের প্রশ্ন, কোন ধাতুর দ্রবণে অ্যামোনিয়াম থায়োসায়ানাইড দিলে রক্ত লাল বর্ণ হয়, ফেরিক, 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 ফেরিক। ওই যে 2টা ফেরাস আছে উপরে নিচে, একটা ফেরাস ফেরাস মানে একটা ফেরিক হবে আর কি। ওকে, সো এটা ভালো প্রশ্ন। শিক্ষা পরীক্ষায় হলদেটে সবুজ রং কে দেয়, হলদেটে সবুজ রং কে দেয়, হলুদ সবুজ বেরিয়াম, একটু আগে পড়ছো, হলুদ সবুজ বেরিয়াম, রাইট। ইটের মতো বর্ণকে দেয় কে, ক্যালসিয়াম। শিক্ষা পরীক্ষায় কোনটি প্রদর্শন করে না, ম্যাগনেসিয়াম 2+, বেরিলিয়াম 2+ করে না, শেষ। শিক্ষা পরীক্ষায় কপার কোন রং দেয়, নীল সবুজ, ওকে, নীলাভ সবুজ। তারপরে এই তো, কোন অ্যাসিডটি শিক্ষা পরীক্ষায় ব্যবহার করা হয়, দেখো গাঢ় HCl। তারপরে কোন শিক্ষা পরীক্ষায় ব্যবহৃত হয় কোনটি, প্লাটিনাম তার। পড়ালেখার করবা ভাই, তোমারে আমি যা পড়াইছি এই যে 1 ঘন্টা 21 মিনিটে, তোমার কাজ হচ্ছে তা পড়া। আমি সময় নষ্ট করব না, আমি তোমার সময় নষ্ট করতে রাজি না। এই 1 ঘন্টা 21 মিনিট সময়, এই 1 ঘন্টা 21 মিনিটে বা 1 ঘন্টা 22 মিনিটে তোমার আমি যা পড়াইছি, একটুক পড়ো, একটুকের ভিতর থেকে তুমি প্রশ্ন পাবা। ভাইয়া দ্রাব্যতা আলাদা কনসেপ্ট, দ্রাব্যতার পড়ালেখা আলাদা, দ্রাব্যতাটাকে আমি একটু স্পেশাল আলাদা করে শুট করবো। মানে এই যে এখন 1 ঘন্টা 22 মিনিট হয়েছে না, এই এখন ক্লাসটা কাইটা দিব, এরপরে আমি দ্রাব্যতাটা শুট করব। মার্চ করার নিয়ত নাই আমার, আমার ইচ্ছা হচ্ছে অল্প করেই পড়ানো, জাস্ট যা পড়বা যতটুকু পড়বা এনাফ, আর কোনো কিছু পড়ার দরকার নেই। বুঝা গেছে কিনা, শেষ। তাহলে এতটুকু হইলে তুমি ভাই গুণগত রসায়ন থেকে তোমার কেউ আটকাইতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, ডান। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ সবাইকে।